এটা দেখা যায়, আমার দেখা যায় এটাই থিম লেখা থাকে। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাইজান সবাই? তোমাদেরকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজ কি তোমরা করেছো? আমি গতকালকে রাত্রে এই গ্রুপে কিছু প্রবলেম পোস্ট করেছিলাম, যেগুলো আমি খাতায় লিখতে বলেছিলাম একটা একটা করে, এবং 4-5 ইঞ্চি করে জায়গা ফাঁকা রাখতে বলেছিলাম, রাইট? সেগুলো আজকে সলভ করব, এবং আজকে প্রবলেম সলভ করতে গিয়ে কি কি জ্ঞান অর্জন করতে হবে সেগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সবাইকে মেনশন দিয়ে জয়েন করাও লাইভ ক্লাসে। তিলোত্তমা পাল, আদাব ভাইয়া। তিলোত্তমা পাল, তোমার বাড়ি তো আমার শ্বশুর বাড়ি এলাকায়। কানিস ফাতেমা মিমৌসি, এস এম নাফিজুল আজিজ, ওয়ালাইকুম সালাম। শামসুজ্জোহা ইবনে আজিজ, আসসালামু আলাইকুম ভাই। ঘোষণায় তো আজ ক্লাস 7:30 না? গতকালকে আমি এবার নোটিশ দিয়েছিলাম না, মানে আজকে সরি রাত্রিবেলাতে নোটিশ দিয়েছিলাম যে আজও ক্লাস 6:30 হবে। এটা দিয়েছিলাম না নোটিশ? নোটিশ দেখতে হবে। রাজিয়া সুলতানা বাঁধন, সুদীপ্ত সরকার তন্ময়, ভালোবাসা তোমার জন্য। সাবরিনা শম্পা, ওয়ালাইকুম সালাম। শাহরিয়ার শাম, ওয়ালাইকুম সালাম। সবাইকে মেনশন দাও, সবাই আসুক লাইভে, অনেক কিছু শিখুক। সীমান্ত সাহা, আদাব ভাইয়া, আদাব। তাহলে এবার ট্রিট দেন ভাইয়া। আমি ট্রিট দেবো না, তোরা ট্রিট দিবে। তোদের এলাকার আমি জামাই। তাহলে আজকে শুরু করব আমরা ইন্টিগ্রেশনের সেকেন্ড লেকচার। লেকচারটা হবে প্রবলেম সলভ ইউজিং দিস ফর্মুলা, অর্থাৎ x টু দি পাওয়ার n dx। এটা তো সাধারণভাবে আমরা গতদিন দেখেছি, যেটা সত্য যে x টু দি পাওয়ার n অর্থাৎ d এর পরে যা থাকবে সেটার উপরেই পাওয়ার যদি n থাকে, ওকে, তাহলে মনে করতে হবে যে এইটার এটা তো একই, ওকে। তাহলে d এর পরে যেটা থাকবে সেটার উপরেই পাওয়ার একটা ধ্রুবক থাকলে সেই সকল অঙ্কগুলোকে আমরা সলভ করব এটা দিয়ে। তাহলে কি করব? তাহলে d এর পরে যেটা থাকবে সেটা আমার কাছে চলক ধরে নিতে হবে। ধরে নাও এরকম থাকলো ইন্টিগ্রেশন d অফ উজ্জ্বল, এখানে উজ্জ্বল আছে, d অফ উজ্জ্বল আছে, ওকে। এখানে আছে তোমার উজ্জ্বল টু দি পাওয়ার 7, মনে করো এটা আছে, ওকে। তাহলে বলো এইটা আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? তাহলে এই ফর্মুলা যেটা সেটাই এই ফর্মুলা, রাইট? d এর পরে উজ্জ্বল আছে, d এর পরে এখানে কি ছিল? x, এখানে x টু দি পাওয়ার n আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই চলকের পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। সুতরাং এটার অ্যানসার হবে উজ্জ্বল টু দি পাওয়ার 8, পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, প্লাস c। এটাই অ্যানসার হবে। কি ক্লিয়ার? মোট কথা d এর পরে যেটা থাকবে সেটার উপরেই যদি একটা পাওয়ার ধ্রুবক থাকে সেই সকল অঙ্কগুলো আজকে আমরা করব, ওকে। আজকে প্রবলেমগুলো সলভ করতে গিয়ে যে যে প্রবলেমের সম্মুখীন আমরা হতে পারি সেগুলো একটু আমরা দেখব, ওকে। যে যে প্রবলেমের আমরা সম্মুখীন হতে পারি সেগুলো একটু জ্ঞান অর্জন আগে আমাদেরকে করতে হবে, ওকে। যেমন দেখো, আমি প্রবলেম করতে পারি এরকম যে ইন্টিগ্রেশন, এখানে dx আছে, এখানে dx আছে, d এর পরে x আছে। আজকের কিন্তু আলোচনা আমাদের d এর পরে যা থাকবে সেটার উপরে পাওয়ার ধ্রুবক থাকতে হবে, ওকে। মনে করো এখানে f অফ x, এখানে এর উপরে পাওয়ার n আছে,
ওকে, কিন্তু দুঃখের বিষয় আমার কথা ছিল যে ডি এর পরে যেটা থাকবে সেটার উপর পাওয়ার এন থাকতে হবে, কিন্তু সেটার উপরে কি পাওয়ার এন আছে? বলো, ডি এর পরে কি আছে এখানে? x। তাহলে এখানে কি থাকা উচিত ছিল? x থাকা উচিত ছিল, তাহলে x টু দি পাওয়ার n থাকা উচিত ছিল, রাইট? সুতরাং এই ধরনের প্রবলেম আমরা সলভ করতে চাই না। ওকে, আমরা চাই এই ধরনের প্রবলেমগুলো যদি কখনো এরকম হয় যে d অফ x আছে এখানে, এবার আসো f অফ x এর উপরে পাওয়ার n থাকতে পারে, তখনই থাকতে পারবে যদি এই যার উপরে পাওয়ার n আছে তার ডিফারেন্সিয়েশনটা এই অঙ্কে থাকে। এই f অফ x এর ডিফারেন্সিয়েশনকে আমরা লিখব f ড্যাশ x। এই আকৃতির যত অঙ্ক আছে সব অঙ্ক আজকে আমরা সলভ করে ফেলব। ওকে, তাহলে দেখো একটু আগে খেয়াল করেছি আমাদের মূল কনসেপ্ট কিন্তু এটা, ডি এর পরে যা থাকবে সেটার উপরে পাওয়ার n থাকতে হবে, রাইট? ডি এর পরে যা থাকবে সেটার উপরে পাওয়ার n থাকতে হবে, রাইট? এখন দেখো এখানে ডি এর পরে আছে x, কিন্তু এখানে তো x এর উপরে পাওয়ার n নাই, আছে কার উপরে? অন্য একটা ফাংশনের উপরে। তাহলে সেটার ডিফারেন্সিয়েশন এই অঙ্কে যদি থাকে তবুও এই অঙ্কটা আমরা করতে পারবো। ওকে, আজকের আলোচ্য বিষয় আমাদের এইটা। ওকে, আরো কিছু কথা আছে, আমি সেগুলো আগে বলে নিই। জ্ঞান অর্জন করতেছি আমরা এখানে, এখন জ্ঞান অর্জন করতেছি, জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন। আগে জ্ঞান অর্জন করতেছি। আজকে ক্লাস করতে গেলে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আরো কি কি জ্ঞান আমাদের অর্জন করা দরকার। মনে করো এরকম একটা ঘটনা আছে যে f of x equal to g of t, এই ধরনের দুইটা ফাংশনের সম্পর্ক আমাকে হয়তোবা লিখতে হতে পারে। বাম পাশে একটা x এর ফাংশন, ডান পাশে একটা t এর ফাংশন। ওকে, এটাকে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করতে পারো তুমি x এর সাপেক্ষে অথবা t এর সাপেক্ষে, নো প্রবলেম। বাট আমার ডিফারেন্সিয়েশন করার ধরনটা দেখো, যে পাশে x আছে সেই পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, যে পাশে t আছে সেই পাশে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ওকে, অর্থাৎ f of x এর ডিফারেন্সিয়েশন লিখব f ড্যাশ x, g of t এর ডিফারেন্সিয়েশন লিখব g ড্যাশ t। f ড্যাশ x মানে f of x এর একবার ডিফারেন্সিয়েশন, আর g of t এর ডিফারেন্সিয়েশন g ড্যাশ t। যে পাশে x থাকবে সেই পাশে লিখব dx, যে পাশে t থাকবে সেই পাশে লিখব dt। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? f of x কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ওকে, আর এটাকে কি বোঝানো হয়েছে? g of t কে t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করানো হয়েছে। কি ক্লিয়ার? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি কখনো তোমার প্রয়োজন হয় এরকম যে মনে করো sin x ইকুয়াল টু তোমাকে t ধরতে হলো, মনে করো কোন একটা ক্ষেত্রে। ওকে, এবার আসো বাম পাশে x এর ফাংশন, ডান পাশে t এর ফাংশন। ক্লিয়ার? তাহলে ডিফারেন্সিয়েশনটা আমরা একবারে করব। বাম পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডান পাশে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ওকে, বল sin x এর সাপেক্ষে sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। এটা কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে বলতে কি বোঝাবা? dx। this equal to t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন 1, কার সাপেক্ষে করলাম? তার মানে এখানে কি লিখতে হবে? অর্থাৎ sin x t হলে cos x dx লিখতে পারবা তুমি dt। আমি কি বুঝাইতে পারলাম? ওকে, তাহলে sin x t হলে তুমি cos x dx লিখতে পারবা dt। মোট কথা যে পাশে যে চলক থাকবে সেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ওকে, মনে করো বাম পাশে x আছে তাহলে এখানে dx লিখব, ডান পাশে t আছে dt লিখব ডিফারেন্সিয়েশন করার পরে। যদি কখনো এরকম হয় যে tan x তোমার ধরতে হচ্ছে t স্কয়ার, নো প্রবলেম, কখনো যদি ধরতে হয় আর কি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, tan x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কয়ার x, কিন্তু তোমাকে মনে করতে হবে কার সাপেক্ষে এটা, সুতরাং এখানে dx লিখতে হবে, রাইট? এবার আসো t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন, t এর সাপেক্ষে t স্কয়ার ডিফারেন্সিয়েশন টুয়াইস t, এর সাথে কি দিতে হবে? অর্থাৎ tan x t স্কয়ার হলে এটা একবারে আমরা লিখতে পারবো। এটুকু ক্লিয়ার কিনা বলো ভাইজান, এটুকু ক্লিয়ার কিনা?
মানে এইটুকু যতটুকু পড়াইলাম এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। ক্লিয়ার, একবারে ক্লিয়ার, ফকফকা, তামা তামা, কোনো ভেজাল নাই, ভেজালহীন। মঞ্জির মোহাম্মদ দোহা, মনাজির মোহাম্মদ দোহা বলছে ক্লিয়ার ভাই। তিলোত্তমা পাল ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। শ্রাবণী বলছে ক্লিয়ার, গোটাগুটি ক্লিয়ার হয়নি। রুবেল হক আইডি থেকে, সাবরিনা সন্দীপ থেকে বলছে ক্লিয়ার। সুরাইয়া এনি ক্লিয়ার ভাই। তাসমিয়া রিদা ক্লিয়ার, ভেরি গুড। শাহরিয়া শাওন ক্লিয়ার, বানান ভুল হয়েছে, সি কে ই এ আর লিখেছে, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার। এখন দেখো আমি মনে করো এই অঙ্কটাই করতে চাই, ঠিক আছে? মনে করো এই অঙ্কটা যদি আমাকে দেয়, তাহলে আমরা মনে করো এই অঙ্কটা করতে চাই। ইন্টিগ্রেশন f of x এর উপরে পাওয়ার n ইনটু f dash x ইনটু dx, এই ইন্টিগ্রেশনটুকু আমাকে করতে হবে, ঠিক আছে? যাও বলো, বলে দাও। আচ্ছা, এখন ক্লাস নিয়ে সমস্যা হচ্ছে, পরিচালনা আসতেছে। দেখো তাহলে f of x all to the power n f dash x dx, এই অঙ্কটাই আমরা করব। f of x কি ফাংশন সেটা জানি না, শুধু মাথায় নিবা এটা d এর পরে যা থাকবে সেটার উপরে পাওয়ার n থাকা উচিত ছিল আমাদের। আমাদের আদর্শ পুরুষ হচ্ছে এটা, d এর পরে যা থাকবে সেটার উপরে পাওয়ার ধ্রুবক থাকতে হবে, তবে এটা আদর্শ, রাইট? আর d এর পরে x আছে, তাহলে এটা আদর্শ অঙ্ক না? আদর্শ অঙ্ক যদি না হয় তাহলে মনে রাখবা যার উপরে পাওয়ার n থাকবে সেটার ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে থাকতেই হবে, তবে আমরা এই সূত্রে এই অঙ্কটাকে নিয়ে যেতে পারবো সোজা হিসাবে। ওকে, তাহলে বলো d এর পরে x আছে, তাহলে কি x এর উপর পাওয়ার n আছে? তাহলে এটা কি আদর্শ না? তাহলে এটা অনাদর্শ। তাহলে আমাকে ডিস্টার্ব করে, এখানে x থাকলেও ডিস্টার্ব হতো না, f of x আছে। তাহলে আমরা কি করব, এই f of x কে এক চলক বিশিষ্ট একটা রাশি দ্বারা পরিবর্তন করব, অর্থাৎ এক ঘাত বিশিষ্ট রাশি দ্বারা। তাহলে ধরি f of x equal to t, ধরে নিলাম, ক্লিয়ার? এবার আসো এর ডিফারেন্সিয়েশন f dash x, f of x এর একবার ডিফারেন্সিয়েশন f dash x কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। সুতরাং এখানে dx equal to t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 1 ইনটু এখানে কি লিখতে হবে? dt। কি ক্লিয়ার? বলো তো এই রাশিটা এখানে আছে কিনা, আবার এটা t কিনা? this equal to integration t to the power n into এটা মানে কি লেখা যাবে? dt। আদর্শ পুরুষের মতো দেখতে কিনা দেখো, যে d এর পরে যা থাকবে সেটার উপরে পাওয়ার n থাকতে হবে, রাইট? d এর পরে যা থাকবে সেটার উপরে পাওয়ার n এসেছে কিনা? সুতরাং এই আদর্শ পুরুষের বৈশিষ্ট্য কি ছিল? পাওয়ার একটা বাড়বে, পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে প্লাস c, বাস এটা অ্যানসার। যেখানে c একটি সমাকলন ধ্রুবক লিখে দিও ফাইনাল পরীক্ষায়, আর কি অ্যাডমিশন লিখে দেওয়ার দরকার নাই, c একটি সমাকলন ধ্রুবক। এবার t এর মানটা বসিয়ে দাও, হোয়াট ইজ t? f of x। তাহলে f of x এর উপর হবে n plus 1 divided by n plus 1 plus c, ইহাই অ্যানসার। কি ক্লিয়ার? ভাইজান বলো ক্লিয়ার কিনা? কথা বন্ধু, তোমার আগের আইডি ছিল মোহাম্মদ ফাহাদ হোসেন, ওকে? কারো কি কোনো ভেজাল আছে এটুকু বুঝতে পারছো কিনা? এইবার আসো, তোমরা নিজেরা আবার অঙ্ক বানানো শিখলে আজকে, মনে করো অঙ্ক নিজেরা এবার বানাতে পারবা। এবারে নিজেরা কি করবা জানো? এইটাকে আদর্শ অঙ্ক হিসেবে ধরে, আদর্শ অঙ্ক হিসেবে ধরে কি করবা? dx নিবা, ইচ্ছা মতো একটা ফাংশনের উপর পাওয়ার দিবা, ইচ্ছা মতো, তোমার ইচ্ছা ভাই, খুশি কাজে যা ইচ্ছা তাই, রাইট? সেটারই ডিফারেন্সিয়েশন এই অঙ্কে দিবা, তাহলে তো একটা অঙ্ক তৈরি হয়ে গেল। এটা একটা আদর্শ অঙ্ক, এটা একটা জিএফ মানে জেনারেল ফর্ম, এটার প্রতি ভালোবাসা থাকতে হবে। এটা হচ্ছে জিএফ, জেনারেল ফর্ম, এই টাইপের অঙ্কের।
ওকে, তাহলে জেনারেল ফর্ম জিএফ। ওকে, তাহলে কি করবা তোমরা, ডিএক্স নাও, ইচ্ছা মতো একটা ফাংশনের পাওয়ার নিয়ে নাও, সেটারই ডিফারেন্সিয়েশন যেন ওই অঙ্কে থাকে। দেখবা মজা, দেখবা এবার খেলা দেখো। তোমাদেরকে আমি একটা অঙ্ক দিয়েছি, দেখো তোমাদের যে গতকালকে আমি রাত্রিবেলাতে আমি গ্রুপে কিছু অঙ্ক দিয়েছি। ওকে, গ্রুপে যে অঙ্কগুলো দিয়েছি তার মধ্যে একটা অঙ্ক নিচ্ছি, সেই অঙ্কটা তোমরা অবশ্যই খাতায় তুলেছো, আমার বিশ্বাস সেই নম্বরে চলে যাবে। দেখো 11 নম্বর অঙ্ক, আমার প্রদত্ত প্রবলেমের 11 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx cos x into dx, এই অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস এই অঙ্ক সবাই এখন তমাতম করে দিবে যদি বুঝতে পারে কেউ, আগের ক্লাস যদি বাদ না থাকে। আমরা সর্বপ্রথম দেখব যে d এর পরে কি আছে, x আছে, উচিত ছিল x এর উপরে পাওয়ার n থাকা, রাইট, কিন্তু x এর উপরে নাই, কার উপরে আছে, sin x, তার মানে sin x আমাকে ডিস্টার্ব করে, রাইট, এটা হচ্ছে ডিস্টার্বকারী ফাংশন। যে ডিস্টার্ব করে তার ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে আছে কিনা, আছে। সুতরাং যে ডিস্টার্ব করে তাকে ইকুয়াল টু t ধরো, এক ঘাত বিশিষ্ট একটা রাশি ধরো। তাহলে ধরি sin x equal to t, রাইট। এবার sin x equal to যদি t হয় তাহলে ডিফারেন্সিয়েশন, তাহলে cos x dx equal to dt, একবারে লিখবো, কিন্তু এখন কিন্তু খুব তাড়াতাড়ি লিখবো, কোন সমস্যা আছে এখন? sin x এর ডিফারেন্সিয়েশন cos x, যে পাশে x থাকবে সেই পাশে dx, t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন 1, আর যে পাশে t থাকবে সেই পাশে dt। এবার মানগুলো যদি এখানে সম্মানের সাথে বসিয়ে দিই, ইন্টিগ্রেশন বলো sin x এর মান কত, t টু দি পাওয়ার n, cos x dx এর মান কত, dt। সেই আদর্শ পুরুষের মতো দেখতে কিনা বলো, ঠিক? দেখো d এর পরে t, t এর উপরে পাওয়ার n, আদর্শ পুরুষ, দ্যাট মিন্স পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে প্লাস c। কি ক্লিয়ার? t এর মানটা বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। কি পারবা কিনা বলো? হ্যাঁ, কি ভাইজান, ক্লিয়ার কিনা? sin টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, অনেকে অ্যানসার করেছে, ভেরি গুড, ধন্যবাদ সবাইকে। ভাই সব সময় জিএফ প্রবলেম থাকে, বিএফ প্রবলেম থাকে না? থাকে। ক্লিয়ার? তাহলে 11 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আসো, এই 11 নম্বর অঙ্কটাকে নিয়ে আমরা এবার লীলা খেলা করব, রাইট? মনে করো 11 নম্বর অঙ্কটাকে এবার লীলা খেলা করব। এখন যদি তোমার অঙ্ক দিয়ে আমি sin টু দি পাওয়ার 7x into cos টু দি পাওয়ার cos x dx, পারবা না? এই অঙ্ক পারবা কিনা বলো? হ্যাঁ বলো। d এর পরে কি আছে, x আছে। এবার আসো, d এর পরে x আছে, তাহলে x এর উপরে পাওয়ার ধ্রুবক থাকা উচিত ছিল, রাইট, কিন্তু x এর উপর নাই, কার উপরে? সুতরাং এর ডিস্টার্বকারী একটা ফাংশন আছে, কে ডিস্টার্ব করে? সুতরাং যে ডিস্টার্ব করে তাকে ইকুয়াল টু তুমি t ধরো। এটা পারবা কিনা? আগের অঙ্কের মতই, শুধু n এর জায়গায় কি বসানো হয়েছে, 7। এইবার ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 7x into cos টু দি পাওয়ার 3x, দুঃখের বিষয়। এবার একটা অঙ্ক দিলাম যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়, রাইট, আবার cos x কে ডিফারেন্সিয়েশন করলে তো sin x হয়, রাইট, মাইনাস sin x হয়। এখন এখানে আমি উভয়ের পাওয়ার বিজোড় দিয়ে দিয়েছি, রাইট। নোট করো, sin এবং cos এর উভয় পাওয়ার বিজোড় হলে যে কোনটা ইকুয়াল টু t ধরে অঙ্ক করব, তবে যার পাওয়ার বড় সেটা ইকুয়াল টু t ধরে অঙ্ক করলে আমরা সুবিধা গ্রহণ করতে পারি বেশি। ওকে, তাই দেখো sin x এবং cos x, sin x এবং cos x উভয়ের পাওয়ার বিজোড় হলে, sin x এবং cos x উভয়ের পাওয়ার বিজোড় হলে, তাই লিখে দিই, তাহলে এখানে নোট করি এটার জন্য, sin x এবং cos x উভয়ের পাওয়ার বিজোড় হলে,
যার পাওয়ার বড় সেটা ইকুয়াল টু জেড, যার পাওয়ার বড় সেটা ইকুয়াল টু টি ধরবো, জেড না টি, সেটা ইকুয়াল টু টি ধরবো। ওকে, অঙ্ক একবারে তামা তামা হয়ে যাবে বলে রাখলাম। কিভাবে করব একটু খেয়াল করো। তাহলে sin x এবং cos x উভয় পাওয়ার যদি বিজোড় হয়, যার পাওয়ার বড় হবে সেটা ইকুয়াল টু টি ধরবো। তবে যদি ভুলে যাও যে না ভাই কোনটা নিয়ম শিখাইছিলাম আমি ভুলে গেছি, তুমি যে কোনটা ইকুয়াল টু জেড ধরো, নো প্রবলেম, উভয় পাওয়ার যদি বিজোড় হয়। তবে যার পাওয়ার বড় সেটা জেড ধরে অঙ্ক করলে অঙ্কটা একটু ছোট হয়। কি ক্লিয়ার? তো ভাইজান বলো এখানে কার পাওয়ার বড়? sin x এর পাওয়ার বড়। ভেরি গুড। তাহলে sin x ইকুয়াল টু জেড ধরো এই অঙ্কের জন্য। তাহলে ধরি sin x ইকুয়াল টু জেড না টি হয়েছে, রাইট? sin x ইকুয়াল টু টি। ঠিক আছে মাস্টার? এবার বলো মাস্টার sin x এর ডিফারেন্সিয়েশন কি মনে আছে তোমার? cos x। ভেরি গুড। cos x dx ইকুয়াল টু কি হবে? dt। তোমার উদ্দেশ্য কি জানো? এই পুরা ফাংশনটাকে t এবং dt এর মাধ্যমে প্রকাশ করা, রাইট? তাহলে dt বসাতে গেলে কি লাগবে তোমার? cos x dx, রাইট? তাহলে dt বসাতে পারবা শুধু cos x dx এর মাধ্যমে, বাকিগুলোকে তাহলে sin x এ কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি একটু এখানে কারিশমতি দেখাই যে cos x dx আমাদের dt দ্বারা রিপ্লেস হবে, এই জন্য cos x dx আলাদা করে লিখে রাখলাম, রাইট? sin টু দি পাওয়ার 7x তো t দ্বারা রিপ্লেস হবে, রাইট? এবার বাকি কি থাকলো? cos স্কয়ার x মানে 1 মাইনাস sin স্কয়ার x। কি ক্লিয়ার? দেখো তাহলে একটা cos x এখান থেকে যখন বের হয়ে আসবে, উভয়ের পাওয়ার বিজোড় থাকলে কাহিনীটা কি ঘটতেছে? যে একটা জিনিস বের হয়ে আসবে বাকিটার পাওয়ার জোড় হবে। sin বা cos এর জোড় পাওয়ার সংক্রান্ত জিনিসকে অন্য একটা ফাংশন নিয়ে যাওয়া যায়। যেমন cos এর পাওয়ার যদি জোড় হয় সেটাকে sin এ নিয়ে যাওয়া যায়, sin এর পাওয়ার যদি জোড় হয় সেটাকে cos এ নিয়ে যাওয়া যায়। কি ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে cos x dx আলাদা করেছি কারণ cos x dx এর মান আমি dt জানি, আর বাকি ফাংশনগুলোকেও তো t এর ফাংশনে নিয়ে যেতে হবে। আমি যদি এখানে শুধু cos স্কয়ার x রাখতাম তো cos x এর মান তো কোনো কিছু নাই, তাহলে cos স্কয়ার x মানে তো 1 মাইনাস sin স্কয়ার x। এবার মান বসাও, this ইকুয়াল টু ইন্টিগ্রেশন, বলো sin x এর মান কত? t টু দি পাওয়ার 7 ইনটু 1 মাইনাস t স্কয়ার ইনটু dt। কি ক্লিয়ার? this ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা যদি ভিতরে গুণ করে দেই t টু দি পাওয়ার 7 মাইনাস t টু দি পাওয়ার 9 ইনটু dt। কি ক্লিয়ার? বলো d এর পরে t আছে আর t এর উপরে ধ্রুবক আছে, তাহলে সেই আসল পুরুষ কিনা এটা নাকি আদর্শ পুরুষ? যে কোনো একটা। this ইকুয়াল টু তার পাওয়ার একটা বাড়বে সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, তার পাওয়ার একটা বাড়াও t টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 মাইনাস t টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 10 প্লাস c। dt যেহেতু আছে তার মানে চলক টু দি পাওয়ার ধ্রুবক x টু দি পাওয়ার n এর সূত্রের মতই এটা, তাই কিনা দেখতে? পাওয়ার একটা বাড়বে সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, পাওয়ার একটা বাড়বে সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? ক্লিয়ার বুঝেছো কিনা বলো? ও ভাইজান ক্লিয়ার কিনা বলো? সাদিয়া ইসলাম সমাপ্তি অনেক সহজ ভাইয়া, সহজ করে পড়াচ্ছি আজ এই জন্য। কি সবার ক্লিয়ার হয়েছে? আসতেছি তানিয়া আসতেছি। ওয়েট ইন্টিগ্রেশনের টোটাল কতগুলো ফরম্যাট আছে তোমরা জানো? 428টা ফরম্যাট আছে, তার মধ্যে কেবল তো 2-3টা ফরম্যাট হলো। এখন অপেক্ষা করো তোমরা, আসতেছে। ক্লিয়ার কিনা বলো? সব হবে সারি আসন, তোমরা ওয়েট করো, আমাকে পড়াতে দাও পাগলরা তোমরা। হ্যাঁ বলছে ভাই একটা পাওয়ার জোর আর একটা পাওয়ার বিজোড় হলে কি হবে? ঠিক আছে, ওকে পরিষ্কার তাই না এটা? তাহলে সাইন এবং কজের সংমিশ্রণ, একটা পাওয়ার বিজোড় আর একটা পাওয়ার বিজোড় হলে সেই অঙ্কগুলো আমরা পারবো, যত অঙ্কই আসুক না কেন। ওকে, এবার আসো, যদি এমনটা হয় ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x
cos to the power 3x dx। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরাই নির্ধারণ করতে পারবে এখানে কোনটাকে রিপ্লেস করব আমরা। লক্ষ্য করো, যদি তুমি দেখো আগে ভুল পথটা দেখে আসি, তারপর সঠিক পথটা দেখলে তাহলে আমাদের দুইটা পথ চিনা থাকবে, তাহলে জীবন আর ভুল পথে যাব না, রাইট? আর যদি আমরা সঠিক পথটাই সারা জীবন চিনি, ভুল পথে যাওয়ার সম্ভাবনা থাকে, থাকে কিনা? মনে করো আমি cos x = z ধরলাম বা t ধরলাম, cos x = t ধরলাম। ওকে, এইবার আসো, তার মানে মাইনাস sin x into dx = dt। ওকে, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, যে পাশে x থাকবে সেই পাশে dx, যে পাশে t থাকবে সেই পাশে dt। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আমার তাহলে sin x dx এর মান আমি dt দিয়ে রিপ্লেস করতে পারবো, আর বাকিগুলোকে cos x এ কনভার্ট করে দিতে হবে, রাইট? তোমরাই বলো তো এবার, আমি যদি এখান থেকে একটা sin x এখানে বের করে নিই, sin x dx থাকলো এখানে, তাহলে sin cube x into cos cube x। ক্লিয়ার? এবার বলো, তুমি এটাকে dt দিয়ে প্রকাশ করতে পারবা, মেনে নিলাম। এটাকে তুমি t দ্বারা প্রকাশ করতে পারবা, মেনে নিলাম। তুমি এবার এটাকে কি করে t দ্বারা প্রকাশ করবা, মানে cos দিয়ে প্রকাশ করবা। cos দিয়ে প্রকাশ না করা পর্যন্ত তুমি t এর মাধ্যমে প্রকাশ করতে পারবা না। অনেক বান্দর আছে যারা বলবে ভাই এটাকে এইভাবে লিখবো, sin স্কয়ার লিখে এর উপরে 3/2 দেব। অনেক বান্দররা আছে, দেওয়ার পরে এটাকে cos cube x রেখে দিল, আবার এখানে sin x into dx লিখলো। লেখার পরে বান্দররা কি হিসাব করে দেখো, তেন্দর ছেলেমেয়েরা থাকে না কিছু, যার তেন্দর থাকে, বান্দর এবং তেন্দরের সংমিশ্রণে যেটা তৈরি হয় আর কি। এই sin স্কয়ার x মানে 1 minus cos স্কয়ার x লিখে এর উপরে 3/2 into cos cube x into sin x dx এটা লেখার চেষ্টা করে, রাইট? কিন্তু ব্যর্থ প্রেমিকের মতো ফিরে আসতে হয়, কারণ তুমি যদি এখানে মান বসাও, ইন্টিগ্রেশন 1 minus t স্কয়ার এর উপরে 3/2 into এটার মান t কিউব into মাইনাস dt, মাইনাস এখানে দিলাম, এখানে dt দিলাম, এরপরে যাই সে থেমে যাবে, কারণ এটাকে বিস্তার করলে এটা অসীম ধারা হবে। যদি কখনো কোনো দ্বিপদীর উপরে পাওয়ার নেগেটিভ হয় অথবা ভগ্নাংশ হয়, নেগেটিভ অথবা ভগ্নাংশ হয়, সেটা অসীম ধারা হয়, অর্থাৎ এটা কোনোদিন শেষ হবে না, অর্থাৎ এটার বিস্তৃতি কোনোদিনও শেষ হবে না। এর উপরে পাওয়ার যদি পূর্ণ সংখ্যা হতো আমি মেনে নিতাম, মনে করেন উপর পাওয়ার 3 হতো, তাহলে a - b হোল কিউবের সূত্র ফেলতাম, 4 হতো দ্বিপদী দিয়ে এটাকে বিস্তার করতাম, রাইট? কিন্তু এখানে পাওয়ার আছে ভগ্নাংশ। পাওয়ার যদি ভগ্নাংশ হয়, যদি এটা নেগেটিভ পাওয়ার হয়, তাহলে এটাকে বিস্তার করলে এটা অসীম ধারা হয়, তার মানে এটা শেষ নাই। সুতরাং এই অঙ্কের কোনো শেষ নাই, সুতরাং তুমি ভুল পথটা দেখে আসলা, রাইট? অর্থাৎ তুমি কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করে মনে করবা ওটাকে ডিফারেন্সিয়েশন করার পরে তো sin x আলাদা করলে সেটা বিজোড় পাওয়ার হয় না জোড় পাওয়ার হয়। এই ফিলিংস থেকে তো তুমি বুঝতে পারবা যে cos x = t ধরা এখানে আমার ভুল হয়েছে, রাইট? তাহলে ভুল পথটা দেখা হয়ে গেল, তাহলে সঠিক পথটা কি? তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এখানে cos x = t ধরাটা ভুল, অর্থাৎ এটা করা যাবে না, রাইট? তাহলে এখানে কি ধরতে হবে? sin x = t ধরতে হবে, কারণ sin x এর ডিফারেন্সিয়েশন cos x আলাদা করলে cos এর পাওয়ার জোড় হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন একটা সিদ্ধান্ত নিতে পারি, নিজেরাই নিয়ম তৈরি করতে পারি যে sin x এবং cos x এর একটি পাওয়ার জোড় হলে যেটার পাওয়ার জোড় সেটাই = z ধরব, যার পাওয়ার জোড় সেটাই = z ধরব। তাহলে লিখে রাখো, কি ক্লিয়ার? তাহলে এবার আমরা লিখব sin x এবং cos x এদের একটি পাওয়ার জোড়, একটির পাওয়ার জোড় এবং অপরটির পাওয়ার বিজোড় হলে যার পাওয়ার জোড় সেটা ইকুয়াল টু t ধরে অঙ্ক করব। কি ক্লিয়ার? যার পাওয়ার জোড় সেটা ইকুয়াল টু t ধরে অঙ্ক সমাধান করব। ক্লিয়ার? তাহলে sin cos এর উভয় পাওয়ার বিজোড় করেছি,
একটা জোড় আর একটা বিজোড়, এই ধরনের অঙ্কটা আমরা করতেছি। কি ক্লিয়ার ভাইজান? এটা ক্লিয়ার কিনা? ও ভাইজান ক্লিয়ার হয়েছে কি তোমাদের? ওকে, সারে সাউন্ড একেবারে ফকফকা ভাইজান ক্লিয়ার। ওকে, তাহলে এবার চলে আসি আমরা তাহলে অঙ্কটা করে ফেলি। সাইনের পাওয়ার জোড় আর কজের পাওয়ার বিজোড় দিয়েছিলাম যেটা, তাহলে এখানে ইন্টিগ্রেশন, তাহলে sin টু দি পাওয়ার 4x into cos টু দি পাওয়ার 3x into dx। তাহলে কাকে যে টি ধরবো বলো তো? sin x। তাহলে sin x equal to t, sin x equal to t, অতএব sin x এর ডিফারেন্সিয়েশন cos x dx equal to dt। এগুলো বেশি কথা বলবো না কিন্তু, ওকে। তাহলে এই গোটা ফাংশনটাকে t এর ফাংশনে কনভার্ট করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লিখে ফেলো। তাহলে কি করব আমরা? আমি cos x dx এর মান জানি, এখানে আলাদা করে লিখলাম। sin কে আমরা t দ্বারা রিপ্লেস করতে পারি, সুতরাং এটা রেখে দেব। এখান থেকে একটা cos x এখানে ছিটকে গেছে, আছে cos স্কয়ার x 1 মাইনাস sin স্কয়ার x, কি আর কিছু? ক্লিয়ার? এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল ইন্টিগ্রেশন, বলো sin x এর মান তাহলে t টু দি পাওয়ার 4 into 1 minus t square into dt, this equal to integration t to the power 4 minus t to the power 6 into dt। কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু, বলো d এর পরে t আছে, এটা সেই আদর্শ পুরুষ, রাইট? তাহলে এই আসল পুরুষের বৈশিষ্ট্য কি ছিল? পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা, সুতরাং এখানে হবে t to the power 5/5 minus t to the power 7/7 plus c, t এর মান বসিয়ে দাও। হোয়াট ইজ t? sin x। যদি ভুলেও যাও লাস্টে গিয়ে বলবা যেখানে t equal to sin x, লিখতে মনে করে ভুলে গেছো, এতগুলো লিখতে তোমার কলমে কালি নাই, তখন লিখবা যেখানে t equal to sin x। কি ভাইজান ক্লিয়ার? হ্যাঁ, ওটা লিখে নিও, নো প্রবলেম। একজন বলছে ভাই এখানে জোর পাওয়ারটা ছোট হয় আর বিজোড় পাওয়ারটা বড় হয়, তাতেও কোনো সমস্যা নাই, যেটার পাওয়ার জোর সেটাই ইকুয়াল টু টি ধরবা। কি ওকে? বলো ক্লিয়ার কিনা সবার? ওকে, বিজোড়টা বড় হলে কি করব? নো প্রবলেম। আমি তো বলেছি যার পাওয়ার জোর, আমার ভাষা বুঝতে পারো না, আমি কি হিব্রু ভাষায় কথা বলছি নাকি তামিল ভাষায় কথা বলতেছি? আমি তো একবার সোজা বাংলা ভাষা বলেছি মোস্তাক। আমি কি ছোট বড় পাওয়ারের সম্পর্কে বলেছি? আমি বলেছিলাম sin x এবং cos x এর একটির পাওয়ার জোর এবং অপরটির পাওয়ার বিজোড় হলে যার পাওয়ার জোর সেটাই ইকুয়াল টু z। কি ক্লিয়ার? কি ভাইজান ক্লিয়ার? সাদিয়া ইসলাম সমাপ্তি, ফকফকা একদম বানান ভুল গেছে তোমার। ওকে, এবার আসো। এবার মনে করো আমি এরকম অঙ্ক না দিয়ে আমার শখ হলে এরকম অঙ্ক দেওয়া, ইন্টিগ্রেশন। দেখো যে জিনিসগুলো শিখতেছি সেখান থেকে আমি কোথায় নিয়ে যাচ্ছি তোমাকে আস্তে আস্তে। sin টু দি পাওয়ার 5x আসলো into dx, এই অঙ্কটা আসলো। এখন অনেকের ধারণা এখানে তো cos নাই, ঠিক কিনা? শুধু sin এর পাওয়ার বিজোড়, অথবা আমি এই অঙ্কটাও দিতে পারি ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x into dx, এটাও দিতে পারি। তাতে তোমার সমস্যা? কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? তোমাদেরকে এই ভাবটা জানতে হবে, এখানে sin এর পাওয়ার 5 এবং cos এর পাওয়ার আছে 0, 0 কে সাধারণত জোড় ভাবা হয়। কি ভাবা হয় না? তার মানে কি তোমাকে বুঝতে হবে sin এর পাওয়ার বিজোড়, cos এর পাওয়ার জোড় দেওয়া আছে এই অঙ্কে। এখানে cos এর পাওয়ার বিজোড়, sin এর পাওয়ার জোড় দেওয়া আছে, রাইট? এখানে তো cos এর পাওয়ার নাই, বাট ইউ হ্যাভ টু মনে করতে হবে যে cos এর পাওয়ার 0 আছে, আর 0 কে সাধারণত জোড় হিসেবে চিন্তা করা হয়, রাইট? তার মানে এখানে কার পাওয়ার জোড়? cos এর। সুতরাং cos x = z ধরতে হবে এখানে।
রাইট? এখানে কার পাওয়ার জোর? সাইনের পাওয়ার জোর। সুতরাং sin x ইকুয়াল টু z ধরতে হবে এখানে, রাইট? দেখো ভালোটা দেখো এখানে, এখানে তাহলে কি ইকুয়াল টু z ধরবো? cos x ইকুয়াল টু z। কেন ধরলাম? cos এর পাওয়ার জোর, এই z বার t, সরি এটা ইকুয়াল টু t। বলো cos x এর ডিফারেন্সিয়েশন minus sin x, ওকে, into dx equal to dt। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চাই এই পুরো ফাংশনটাকে t এর ফাংশনে নিয়ে যেতে। t এর ফাংশনে নিয়ে যেতে dt বসাতে হলে sin x dx লাগবে। সুতরাং তুমি এখানে sin x dx লিখে ফেলো তোমার সুবিধার্থে, sin x dx লিখে ফেললাম। তোমার ছিল এখানে sin টু দি পাওয়ার 5x dx, একটা sin x এখান থেকে নিয়েছো, কি আছে তোমার? sin টু দি পাওয়ার 4x কে তুমি লিখো sin স্কয়ার x তার উপরে স্কয়ার। এখানে যদি sin টু দি পাওয়ার 7x থাকতো তাহলে এখানে sin x লিখতাম, এখানে sin স্কয়ার x লিখে তার উপরে 3 দিতাম, রাইট? এবার বলো তো sin স্কয়ার x মানে কি? কেন এটা করব? কারণ আমাকে তো t এর ফাংশনে কনভার্ট করতে হবে। তাহলে 1 মাইনাস cos স্কয়ার x তার উপরে স্কয়ার ইনটু sin x dx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাইট? বলো কোন জায়গায় কি কোনো ভেজাল আছে? এবার আসো, this equal to integration 1 minus cos x মানে কি? তাহলে t স্কয়ার হলো এখানে, তার উপরে স্কয়ার ইনটু sin x dx সমান মাইনাস dt। তাহলে এখানে মাইনাস নাও আর এখানে dt নাও। বলো কোনো ভেজাল আছে এখানে? এবার আসো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস ইন্টিগ্রেশন ব্র্যাকেট ক্লোজ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওকে, ইনটু dt, ওকে। এবার একটু খেয়াল করো, আমি তো এখানে মাইনাস রাখবই, এই 1 এর সাথে এই dt গুণ হবে। dt এর ইন্টিগ্রেশন t হয়, এটা আমি তোমাদেরকে শিখাইছি। d অফ পৃথিবীর ইন্টিগ্রেশন পৃথিবী হয়, এটা গতদিন শিখাইছি। d অফ উজ্জ্বলের ইন্টিগ্রেশন উজ্জ্বল হয়, শিখাইনি? তাহলে 1 এর সাথে যখন dt গুণ হবে তখন dt এর ইন্টিগ্রেশন, তার dt এর ইন্টিগ্রেশন t মাইনাস 2 তো ধ্রুবক। এবার t স্কয়ার এর ইন্টিগ্রেশন, t স্কয়ার এর ইন্টিগ্রেশন কি হবে? পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, প্লাস পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, প্লাস c। এটা आंसर, যেখানে t cos x। কি ক্লিয়ার? দেখেছো? শুধু sin এর পাওয়ার বিজোড় অথবা শুধু cos এর পাওয়ার বিজোড় সংক্রান্ত যত অঙ্ক আছে পৃথিবীতে সব তামাতামা। কি ক্লিয়ার অবস্থা? এবার জান ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? মাইনাস গেল মানে মাইনাস তো আছে, এখানে কি মাইনাস? কানের উপর দিব একবারে। দুইটাই জোর হলে ওই জায়গাটাতে এখনো যায়নি শ্রাবণী, দুইটাই পাওয়ার জোর হলে আমরা ওই জায়গাতে যাইনি, উভয়ের পাওয়ার ভগ্নাংশ হলে সেই জায়গাতে এখনো যাইনি। আমি শুধুমাত্র আজকে আলোচনা করতেছি x টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে কি কি মানে তামাতামা করা যায় সেগুলো, ওকে? কে ক্লিয়ার কিনা ভাইজান বলো সবাই? ওকে, মাইনাস গেল কই দেখো তো, মাইনাস আছে কিনা? অবশ্যই আছে। ক্লিয়ার, কোনো সমস্যা নাই। প্রথমে জয়েন করেছিল কতগুলো, এই কয়েকজন বের হয়ে গেছে, কোথায় গেছে এরা? 270 জনের মতো জয়েন করেছিল, 30 জন নাই, তাদের কপাল খারাপ আছে, ওকে? কোনো ভেজাল আছে ভাইজান? বলো কোনো ভেজাল নাই, ওকে। এবার আসো, কজের পাওয়ারটা যদি বিজোড় হয় তার মানে সাইনের পাওয়ার ওখানে জোড়। কজের পাওয়ার যদি বিজোড় হয় সাইনের পাওয়ার কি তাহলে জোড়। তাহলে কজেরটা যদি করি, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 7 টা করব, cos টু দি পাওয়ার 5 টা তোমরা বাসায় করে নিও, cos টু দি পাওয়ার 7 টা করব।
ওকে cos টু দি পাওয়ার 7x বলো এখানে cos আর sin আছে কিনা চোখ থাকতে হবে চোখের মতো অঙ্কের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকতে হবে এখন অনেকে বলবে এখানে তো sin নাই কে বলেছে sin নাই sin x এর পাওয়ার আছে 0 তাহলে কার পাওয়ার জোর sin x তাহলে sin x ইকুয়াল টু z ধরো ঠিক না তাহলে এখানে sin x ইকুয়াল টু z বাই t বারবার z বলছি কেন আগে প্রশ্নগুলোতে z ধরে করাতাম তো এইজন্য তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন cos x into dx equal to dt ये क्लियर এবার মানগুলো বসাও না আগে তোমাকে এই জিনিসটাকে আসল পুরুষের রূপে নিয়ে আসতে হবে অর্থাৎ এই যে তুমি t এর ফাংশনে নিয়ে যেতে চাও t এর ফাংশনে নিয়ে যেতে গেলে cos x dx প্রয়োজন আর বাকিগুলো sin x এর প্রয়োজন sin x এ কনভার্ট করা প্রয়োজন সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এখানে লেখো cos x into dx কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা cos x into dx লেখার পরে এখানে কি থাকবে একটা cos x বের হইছে আর কয়টা আছে 6টা cos টু দি পাওয়ার 6 তার মানে cos স্কয়ার x তার উপরে তাহলে 3 তাই কি না বল তাহলে cos টু দি পাওয়ার 7 বুঝায় না এটা কেন এখানে cos স্কয়ার করলাম কারণ এটাকে আমি 1 sin স্কয়ার লিখব তাই রাইট সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 sin স্কয়ার x তার উপরে কিউব into cos x dx কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দিস ইকুয়াল টু ওকে এবার আসো ইন্টিগ্রেশন বলো sin x এর মান কি তাহলে 1 t স্কয়ার এর উপরে পাওয়ার কিউব into cos x dx মানে কি dt কি ক্লিয়ার এবার আসো এটাকে ভাঙাই কারণ a b হল স্কয়ার কে সূত্র ফেলি so this is equal to integration a b হল কি সূত্র a cube minus 3a square b plus 3ab square minus b cube করলে t to the power 6 একবারে করলাম কিছু মনে করলাম বল a b হল কি সূত্র যদি এটা না জানো মান নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা উচিত ঠিক না যদি a b হল কি সূত্র না লিখতে পারো রাইট তাহলে a cube minus 3ab square 3a square b plus 3ab square minus b cube রাইট এখন আসো this equal to 1 এর সাথে dt গুণ হবে dt গুণ হলো dt এর ইন্টিগ্রেশন t dt এর ইন্টিগ্রেশন t minus 3 into t square এর ইন্টিগ্রেশন পাওয়ার একটা বাড়বে সেই পাওয়ার দ্বারা ভাগ হবে কি বলো অবস্থা প্লাস 3 into t to the power 4 এর ইন্টিগ্রেশন কি হবে বলো t to the power 5 by 5 minus t to the power 6 এর ইন্টিগ্রেশন কি হবে 7 t to the power 7 t to the power 7 divided by 7 plus যেখানে t এর মান কত ধরা ছিল t এর মান sin x তাহলে এখানে হবে sin x minus 3 into sin cube x by 3 plus 3 into sin to the power 5x by 5 minus sin to the power 7x by 7 plus c এটাই অ্যানসার আলি কি ক্লিয়ার কি বলো তো ভাইজান কোনো সমস্যা আছে না জানলে চাকরি থাকবে না হ্যাঁ প্লাস সি দিতে ভুলিও না কখনো কি ক্লিয়ার ওকে অলরেডি 20 কি হয়েছে ভাই ডিফারেন্সিয়েশন গ্রুপ খুলবেন না অলরেডি 29টা ক্লাস হয়ে গেছে ডিফারেন্সিয়েশন ক্লাস কোথায় আছে দেখো তো ভাইজান ক্লিয়ার কিনা বলো কোনো সমস্যা আছে এবার আসো এই অঙ্কের ফিলিংস নেব যে কিভাবে এটা এমসিকিউ অ্যানসার করা যায় এত বড় একটা অঙ্ক যে সাইনের পাওয়ার যদি বিজোড় থাকে আর কজের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে এটা কিভাবে আমরা মনে করো
এমসিকিউ করব, রাইট? ফিলিংসটা দেখো। সর্বপ্রথম কথা হচ্ছে এমসিকিউ করার জন্য যদি সাইন অথবা কজের পাওয়ার বিজোড় হয় সেটার ক্ষেত্রে, অনলি এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন, মনে করো কজের পাওয়ার 5 আছে, ওকে, dx। কথাটা একটু শোনো ভালো করে, মনোযোগ দিয়ে শোনো। তোমরা কে কোন ভাষায় নোট করে রাখবে সেটা তোমাদের বিষয়, ওকে? আস্তে আস্তে বলছি। সর্বপ্রথম কথা হচ্ছে মনে করবা কজের পাওয়ার আগে নাই, কজের পাওয়ার নাই, এটা মনে করবা। তাহলে কজের পাওয়ার নাই, তাহলে কি আছে? cos x। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি কতদিন আমি শিখাইছি? cos x এর ইন্টিগ্রেশন sin x, রাইট? যদি পাওয়ার না থাকতো তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x। যদি এটা ভুলেও যাও তাহলে নিজেকে প্রশ্ন করবা কাকে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়? sin x কে। তো সেটাই তো বলছি আমি। তাহলে প্রথমত পাওয়ার ছাড়া cos x এর ইন্টিগ্রেশনটা করে নিবা, তাহলে কি sin x, ওকে? এবার আসো, আমি মনে করি এখানে sin টু দি পাওয়ার 7x, পাশাপাশি দুটো করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো sin এর পাওয়ার নাই, sin এর পাওয়ারটা নাই, মনে করো sin এর পাওয়ার নাই, তাহলে কি আছে? sin x। sin x এর ইন্টিগ্রেশন কি? মাইনাস cos x। এখানে মাইনাস cos x লিখে নিবা আগে, ওকে? হয়েছে? তাহলে আমি কি বোঝাতে পারলাম? প্রথম স্টেপ পাওয়ার বাদ দিয়ে যেটুকু থাকবে তার ইন্টিগ্রেশনটা লিখে নিবা। আমি যে মেথডটা শেখাচ্ছি এই মেথডটা কেবলমাত্র সাইন আর কজের বিজোড় পাওয়ারের জন্য সত্য, সাইন এবং কজের বিজোড় পাওয়ারের জন্য সত্য, কি ঠিক আছে মাস্টার? তাই সর্বপ্রথম কথা হচ্ছে পাওয়ার বাদ দিয়ে এর ইন্টিগ্রেশনটা লিখে নিব, ওকে? এবারে যেটা পাইছি আমরা, এই প্রাপ্ত রাশির পাওয়ার 2 করে বাড়াবো। কত করে বাড়াবো? তাহলে সেকেন্ড স্টেপ 2 করে বাড়াবো। এখানে sin এর পাওয়ার কত? 2 বাড়ালে তাহলে এবারে লিখো sin এর পাওয়ার 3 ডিভাইডেড বাই যেটা পাওয়ার লিখবা সেটা দ্বারা ভাগ করবা। এবারে আর 2 বাড়াবো। কতক্ষণ পর্যন্ত বাড়াবা? যতক্ষণ পর্যন্ত না এই পাওয়ারের সমান হইছে। 5। এবারে বলো 3 এর থেকে আর 2 বাড়ালে 5 sin টু দি পাওয়ার 5x বাই 5। কি ক্লিয়ার? এতদূর পর্যন্ত শেষ অঙ্ক। তাহলে সেকেন্ড স্টেপ, ওকে? তাহলে কি হবে? পাওয়ার 2 করে বাড়বে। কতক্ষণ পর্যন্ত বাড়বে? যতক্ষণ পর্যন্ত না এই পাওয়ারের সমান হইছে। কি ক্লিয়ার? তাহলে সেকেন্ড স্টেপ কমপ্লিট। এবার প্রথমে কি চিহ্ন এসেছিল? ইন্টিগ্রেশন প্লাস, এরপরে চিহ্ন পরিবর্তন হয়ে থাকবে প্লাস, তারপরে চিহ্ন পরিবর্তন হবে। প্রথমটা তো একবার মনে করো রেডিমেড, এটা হচ্ছে বিল্ট ইন চিহ্ন। বিল্ট ইন চিহ্নের পরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে থাকে, প্লাস মাইনাস প্লাস। কি ক্লিয়ার? থার্ড স্টেপ গেল, আমি শিখাচ্ছি বলে সময় লাগতেছে, ওকে? এবারে ফোর্থ স্টেপ, সহগ গ্রহণ লিখব। কি লিখব? সহগ। এখানে মোট কয়টা পদ আছে? 3টা পদ থাকলে এখান থেকে তুমি 2c0 দিয়ে শুরু করবা। 2c0, 2c1, 2c2, বাস শেষ। যদি 3টা পদ থাকে তাহলে 2c0 থেকে শুরু করতে হবে। 4টা পদ থাকলে 3c0 থেকে শুরু করতে হবে। 5টা পদ থাকলে 4c0 থেকে শুরু করতে হবে, রাইট? যদি 6টা পদ আসে আমার কখনো, তাহলে 5c0 থেকে শুরু করতে হবে সবগুলো, ওকে? দিয়ে এখানে একটা প্লাস সি তো হবে। এসি কিন্তু সমাকলন করব, আর এসি কিন্তু কম্বিনেশনের সি। দেখো তো ভাইজান তোমাদের ক্যালকুলেটরে আছে দেখবা 2c0 মানে 1, দ্যাট ইজ sin x, তাই না? 2c1 মানে 2, ক্যালকুলেটরে দেখবা কম্বিনেশন এবং পারমিটেশনের এই সেই সিআরপি এটা, ঠিক? 2c1 মানে 2 ইনটু sin কিউব x বাই 3 প্লাস 2c2 মানে আবার 1, 2c2 মানে 1, অর্থাৎ sin টু দি পাওয়ার 5x বাই 5। যারা একবারে নতুন ফার্স্ট ইয়ারের, যারা একবারে কিছুই জানে না, তারা ক্যালকুলেটর এটা দেখে নিও। এবার এখানে আসো, ওকে? এবারে এটা নিয়ে একটু লেখালেখা করি। কি লেখালেখা করব? মাইনাস cos x। বল cos এর পাওয়ার 2 করে বাড়াও। cos এর পাওয়ার 2 বাড়ালে cos কিউব x বাই 3, তারপরে cos টু দি পাওয়ার 5x বাই 5, তারপর আরো 2 বাড়াও cos টু দি পাওয়ার 7x বাই 7। কি ক্লিয়ার? প্লাস। বলো বিল্ট ইন চিহ্ন কি? মাইনাস, তারপরে চিহ্ন পরিবর্তন করো প্লাস,
কি ক্লিয়ার? এবার আসো তারপর স্টেপ কি? কয়টা সহগ লেখা। কয়টা পদ আছে? চারটা। তাহলে 3C0 থেকে শুরু করতে হবে। এর সহগ হবে 3C0। 3C0 মানে 1 লেখা দরকার নাই। এটা তাহলে 3C1। এটা মানে 3C2। এটা মানে 3C3। বাস। ওকে? এবারে দেখো মজাটা। দিস ইকুয়াল টু মাইনাস cos x, এখানে কিন্তু 3C0 ছিল। 3C0 মানে 1। আর মাইনাস cos x প্লাস 3C1 মানে 3 ইনটু cos কিউব x বাই 3 মাইনাস 3C2 মানে 3। দেখো ক্যালকুলেটরে আমি মিথ্যা কথা বলছি না। 3C2 মানে 3 হবে। ওকে? 3C2 মানে 3 ইনটু cos টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস 3C3 মানে আবার 1। তাহলে এখানে হবে cos টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস c। কি ক্লিয়ার? বলো ভাইজান কোনো ভেজাল আছে? বলো বুঝা গেল কিনা? ও ভাইজান ক্লিয়ার কিনা? বলো কোথাও বুঝতে সমস্যা হলে বলো। শুধু পাওয়ার বিজোড় থাকলে, সাইন এবং কজের পাওয়ার বিজোড় থাকলে এই ধরনের অঙ্কগুলো সপ্তাহ করে দেওয়া যায়। কি ক্লিয়ার? পূর্ণিমা হক বলেছে একদম ক্লিয়ার। 3C1 হলো কেন? অ্যাকচুয়ালি মানে কয়চুয়ালি? অ্যাকচুয়ালি আমরা জানি এই চারটা পদ পাইতে হলে a প্লাস b হোল কিউব অথবা a মাইনাস b হোল কিউবকে বিস্তার করতে হয়, রাইট? আমরা কাকে বিস্তার করলে চারটা পদ পাই? পাওয়ার যদি 3 থাকে। তো আমরা দ্বিপদীর কথা কি মনে আছে? তোমাদের n থাকলে প্রথম পদে হতো nc0, দ্বিতীয় পদে হতো nc1, তৃতীয় পদে হতো nc2, চতুর্থ পদে হতো nc3, এভাবে চলতো না? তো আমি তো সেটাই বলছি যে তোমাকে বাঁচতে হলে জানতে হবে যে কাকে বিস্তার করলে চারটা পদ আসে। পাওয়ার যদি কিউব থাকে, দ্বিপদীর পাওয়ার যদি কিউব থাকে, ওই কিউবের 3C0 নেওয়া হয়েছে এখানে। কি ক্লিয়ার? কি ভাইজান ক্লিয়ার? কোনো ভেজাল আছে? বলো। ওকে, লাস্ট স্টেপটা হচ্ছে সহগ বানানো। অর্থাৎ এখানে কয়টা পদ তৈরি হবে সেটা এখান থেকে অ্যানালাইসিস করলেই হয়। আমি কিন্তু কোনো ফেরেশতা না যে আমি একবারে এগুলো বলছি। অ্যাকচুয়ালি এখানে টোটাল 4টা পদ কেন তৈরি হলো? 4টা পদ তৈরি হলো কারণ এর পাওয়ার 3 ছিল তাই। দ্বিপদীকে বিস্তার করলে পাওয়ার যদি 3 হয়, প্রথম সহগটা হতো 3C0। তোমরা এই ধরনের একটা বিস্তার করতে যে a x all to the power n, এটার বিস্তার করতে এরকম ভাবে nc0 a to the power n মনে আছে, প্লাস nc1 a to the power n minus 1 x প্লাস nc2 a to the power n minus 2 x স্কয়ার। এইভাবে চলতে চলতে कुछ होता है, অর্থাৎ nc n x to the power n হতো, মনে আছে? হ্যাঁ বলো। এখানে পাওয়ার যদি n হয়, বিস্তার করলে মোট পদের সংখ্যা পাওয়া যায় n প্লাস 1টা। a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলো, 3টা পদ পাওয়া, ঠিক কি না? a প্লাস b হোল কিউবের সূত্র ফেলো, 4টা পদ পাওয়া। তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার n এর সূত্র ফেলো। তাহলে আমি যদি এখানে a প্লাস x হোল কিউবের সূত্র লিখি, তাহলে তুমি n এর জায়গায় কত বসাবা? তাহলে 3C0 থেকে তুমি শুরু করবে না? আমি কিন্তু ডেটাতে বলছি আর কয়টা পদ পাওয়া যাবে না বিস্তার করলে? 4টা পদ পাওয়া যাবে। তাহলে 4টা পদ পাইলে প্রথম পদের সহগ হবে 3C0, দ্বিতীয় পদের সহগ হবে 3C1, তৃতীয় পদের সহগ হবে 3C2, চতুর্থ পদের সহগ হবে 3C3। 3C4 তো হয় না, 3C4 তো বের করাই নাই আমাদের বাবা। NCR তখনই গ্রহণযোগ্য যদি n গ্রেটার দেন অর ইকুয়াল টু r হয়। কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার? কি লিখছে? Today we are beginners, but one day we will be masters at integration. Then we will take money from Ujjwal bhaiya to teach Ujjwal's son. Okay, ধন্যবাদ। না ঠিকই আছে। কি ভাইজান ক্লিয়ার? এটুকু এটুকুতে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এবার আসো এইটাকে নিয়ে আরেকটু খেলি আমরা। ওকে, সাইন এবং কজের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এটাকে নিয়ে আরেকটু খেলি আমরা। ওকে,
সর্বপ্রথম কথা হচ্ছে, তোমরা জানো কিনা জানি না, সেটা হচ্ছে এরকম যদি নির্দিষ্ট যোগজ দেয় a to b, মনে করো x স্কয়ার ইনটু dx, যদি এবার লিমিট দিয়ে দেওয়া হয়, ওকে। তো এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে সর্বপ্রথম জাস্ট আমি কিন্তু এখন ক্ষেত্রফল চ্যাপ্টারে যাইনি বলে মানে সিম্পল ভাবে বলছি আর কি, বোঝানোর জন্য, ওকে। সর্বপ্রথম কথা হচ্ছে এখানে x আছে, এখানে x এর পাওয়ার ধ্রুবক আছে, সুতরাং এর ইন্টিগ্রেশনটা কি হবে x³/3, ওকে। দিয়ে এই লিমিটটা এইভাবে বসানো হয়, লোয়ার লিমিট এখানে আপার লিমিট, ওকে। নিয়মটা হচ্ছে এখানে যে চলকটা আছে, চলকের জায়গায় আগে আপার লিমিট বসাতে হয় মাইনাস লোয়ার লিমিট বসাতে হয়, ওকে। তাহলে চলকের জায়গায় আপার লিমিট কত হবে, b³ ডিভাইডেড বাই 3 মাইনাস a³ ডিভাইডেড বাই 3। আমি কি বুঝাতে পারলাম লিমিট বসানো? তাহলে লিমিট দিয়ে যদি থাকে, ইন্টিগ্রেশন করার পরে প্রাপ্ত ফাংশনে আপার লিমিট বসাতে হয় চলকের স্থলে, মাইনাস লোয়ার লিমিট বসাতে হয় চলকের স্থলে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট সিম্পল ভাবে বোঝানোর জন্য, যেহেতু তোমরা বিগিনার্স এখন, সুতরাং ছোট্ট করে বোঝানোর জন্য এইটুকু বললাম। যখন আমরা আর ক্ষেত্রফল চ্যাপ্টারে চলে যাবে আর ডিটেইলস বলবো যে কিভাবে এটা হয়। কি ক্লিয়ার? এখন আসুন, সেটা হচ্ছে আমি মনে করো এই অঙ্কটা এখন করতে চাই, ইন্টিগ্রেশন 0 to π/2, এখানে একটা লিমিট দিয়ে দিলাম 0 to π/2 sin to the power 5x dx, অথবা আমি এই অঙ্কটাও দিতে পারি ইন্টিগ্রেশন 0 to π/2 cos to the power 5x into dx, এটা দিতে পারি। যেহেতু আমরা আজকে বিজোড় পাওয়ার সংক্রান্ত অঙ্কগুলো করছি, আজকে এগুলো থামাথামা করে ফেলবো, ওকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কোন অঙ্কটা আমার কাছ থেকে করে নিবা, এটা না ওইটা, যে কোনো একটা করে দেবো, যে কোনো একটা। কোনটা করে নিবা বলো? প্রথমটা না দ্বিতীয়টা করে নিবা? ওকে, হয়েছে? বলো কোনটা করে নিবা? 2 নম্বরটা। স্বাগত হোসেন বলেছে দ্বিতীয়টা, ওকে। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটা করতেছি। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের নিয়ম অনুসারে আগে ইন্টিগ্রেশন জানতে হবে, তারপরে তো লিমিট বসাবো। আগে বলো, এখানে cos এর পাওয়ার বিজোড় আর sin এর পাওয়ার কি জোড়, তাহলে কোনটা ইকুয়াল টু t ধরতে হবে? sin x ইকুয়াল টু, তাহলে আমরা এখানে ধরব sin x ইকুয়াল টু t, ওকে। অতএব cos x into dx equal to dt। এখানে ছোট্ট একটা কথা আমি তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে আমার এখানে যখন x এর ফাংশন দেওয়া থাকে আর এখানে যখন লিমিট দেওয়া থাকে, তখন মনে করতে হবে এখানে x এর লিমিট দেওয়া আছে, এখানে x এর লোয়ার লিমিট 0, x এর আপার লিমিট π/2, বাট তুমি কিন্তু x এর ফাংশনকে t এর ফাংশনে কনভার্ট করতেছো, সুতরাং x এর লিমিটগুলোর কারণে t এর লিমিট কি হয় সেটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ তুমি যখন এই ফাংশনটাকে t এর ফাংশনে কনভার্ট করে নিবা, তখন t এর লিমিট বসাতে হবে, রাইট? t আর sin x তো এক না আসলে। তাহলে এখানে আমরা একটা সলভ করব, এইভাবে এরকম একটা বক্স করব কক্সবাজারে গিয়ে, এরকম ভাবে বলবো এইভাবে, এখানে x এর মান, এখানে দেব t এর মান, ওকে। বলো x এর মান 0 একটা আছে, x এর মান 0, x এর মান একবার আছে π/2। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে বলো x এর মান যখন 0, x এর মান যখন 0, তখন t এর মান কত? sin 0, sin 0 এর মান 0। ক্লিয়ার? তার মানে যখন x এর মান 0, তখন t এর মানও 0। যে মুহূর্তে লোয়ার লিমিট 0 x এর, সেই মুহূর্তে t এর লোয়ার লিমিট 0। এবারে x এর মান যখন π/2 হবে, 90 ডিগ্রি হবে, sin 90 ডিগ্রির মান 1, তাহলে t এর মান হবে 1। কি ক্লিয়ার? অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এখানে x এর ফাংশন রূপে থাকবে, ততক্ষণ পর্যন্ত x এর লিমিট থাকবে। যখনই তুমি x এর ফাংশন থেকে t এর ফাংশনে কনভার্ট হয়ে যাবা, তখন t এর লিমিট বসাতে হবে, রাইট? তাহলে যতক্ষণ পর্যন্ত x এর ফাংশন থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু t এর ফাংশনে x এর লিমিট রাখতে হবে। আর দিস ইকুয়াল, আমি তো এখনো ভাবতে পারিনি,
তাহলে this equal to এখানে আগে cos x dx আলাদা করো, cos x into dx, তাহলে কি থাকলো cos to the power 4x অর্থাৎ cos স্কয়ার x তারপরে বল এখানে এটা কি t এর ফাংশন আছে নাকি x এর ফাংশন আছে? x এর ফাংশন। তাহলে এখানে কার লিমিট বসাতে হবে? x এর। তাহলে 0 to pi by 2 থেকে যাবে যেহেতু x এর ফাংশন আছে। this equal to এবারে 1 minus sin square x তারপরে স্কয়ার ইনটু cos x dx। এবার কার ফাংশন আছে? x এর ফাংশন। এই যতক্ষণ পর্যন্ত সবগুলোকে টি এর ফাংশনে নিয়ে যেতে পারবা না ততক্ষণ পর্যন্ত x আকারে রাখবা। মনে করো না যে ভাই এখানে কলমের কালি খরচ বেশি হচ্ছে এখানে একটু dt বসিয়ে দিই, হবে না। একই ইন্টিগ্রেশনে একাধিক চলকের ফাংশন থাকা যাবে না, রাইট? একই ইন্টিগ্রেশনে একাধিক চলকের ফাংশন রাখা যাবে না। ওকে, এইবার আসো এখানে এখনো x এর ফাংশন, সুতরাং এখানে x এর লিমিটই বসাতে হবে। কি ক্লিয়ার? এবার আসো t এর ফাংশনে কনভার্ট হয়ে যাবে একবার। এবার t এর ফাংশন তাহলে অন্য কালার নেই। this equal to বলো না 1 minus sin x এর মান কি? t, তাহলে t স্কয়ার তারপরে স্কয়ার cos x dx মানে কি? dt। বলো গোটা ফাংশনটা কিসের ফাংশনে রূপান্তর হলো? t এর তাহলে t এর লিমিট কত? লোয়ার লিমিট কত? t এর লোয়ার 0, আপার লিমিট 1 এই যে লিমিট চেঞ্জ হয়ে গেল, t এর ফাংশনে কনভার্ট হয়ে গেছে। কি ক্লিয়ার? এবার আসো this equal to integration 0 to 1 a minus b whole square সূত্র a square minus 2ab plus b square, ওকে, into dt। এবার ইন্টিগ্রেশন করো, বলো 1 এর সাথে dt গুণ আছে কিনা? dt এর ইন্টিগ্রেশন কি হয় অবস্থা? t t minus 2 into t square ইন্টিগ্রেশন কি হয়? divided by 3 plus t to the power 4 এর ইন্টিগ্রেশন t to the power 5 by 5 দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লোয়ার লিমিট এখানে আপার লিমিট। কি ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? এবার আসো এবার আমাকে একটু তোমরা বলো this equal to এবারে লিমিট বসানোর নিয়ম কি? চলকের স্থলে চলককে t, তার t এর স্থলে আগে 1 বসাবো, সবগুলো জায়গায় 1 বসাবো, মাইনাস 0 বসাবো, তার t এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 মাইনাস এখানে 1 বসালে 2/3 প্লাস 1/5, তাহলে আমরা কি বসালাম এতক্ষণ থেকে? এই আপার লিমিট বসাইছি t এর জায়গায়। আপার লিমিট কত? 1 তাহলে 1 তারপরে 1/3 into 2/3 প্লাস 1/5, রাইট? মাইনাস এবার t এর জায়গায় 0 বসাও, এখানে 0 এখানে 0 এখানে 0, এবার এই গোটাটা 0। কি ক্লিয়ার? this equal to লসাগু হবে 15 কে 15 মাইনাস 5 5 দুগুণ 10 প্লাস 3 সমান 8/15। এটা অ্যানসার। কি যোগ বিয়োগ ভুল গেল নাকি? লসাগু করলে 15 মাইনাস 5 5 দুগুণ 10 3 3 এর ক্ষেত্রে ঠিক আছে 8/15। কি কোনো ভেজাল আছে? ও ভাইজান কোনো ভেজাল আছে বলো তো তোমরা? এখানে সি লাগে না ভাইজান, সি লাগে না, সি তো কখন ভ্যানিশ হয়ে গেছে রে পাগলারা। এখানে যদি তুমি সি দিতা তাহলে কি হতো বলো? এখানে একটা সি হতো প্লাস সি মাইনাস সি, সি আর সি সি কি হতো কি না বলো? আরে নির্দিষ্ট যোগজে কোনো সি লাগে না, তার মানে এখানে সি যদি তুমি বসা দাও তাহলে আপার লিমিট বসাও, সি এর জায়গায় তো 1 বসবে না, বসবে আমার চলকের জায়গায়। তাহলে এখানে একটা সি থাকবে মাইনাস এখানে একটা সি থাকবে, সি আর সি আর সি কেটে যাবে। কি ক্লিয়ার? ভাইজান বলো কোনো ভেজাল আছে? π/2 এর কোনো তো অন্য কিছু থাকতে পারে না। থাকতে পারতো, লেকিন π/2 এর জন্য আমি অঙ্কটা করতেছি, তো আমি যে কোনো লিমিট দিই, নো প্রবলেম। তুমি এখানে লিমিট চেঞ্জ করে নিবা টি এর। কি ক্লিয়ার? নো ভেজাল। এইবার আসো এইখানে আবার একটা খেলা আছে, হ্যাঁ আসল খেলা এবার দেখো। যে এত বড় একটা অঙ্ক, এটা এমসিকিউ আসে অঙ্ক জানো, যে cos to the power 5x dx 0 to pi by 2, ওকে, এটা এমসিকিউ আসে।
এইটার এমসিকিউ কনসেপ্টটা একটু শোনো। এগুলো হচ্ছে বলবো মুখস্থ কনসেপ্ট, আসলে এগুলোর মানে তথ্য আছে অনেক, এগুলো তোমরা শিখবা পরবর্তীতে কখনো। যদি কখনো 0 to π/2 থাকে সাইন এবং কস পাওয়ারের বিজোড় পাওয়ারে, তাহলে এখানে পাওয়ার বিজোড় ছিল, রাইট? এটার অ্যানসার কি হবে? অথবা কজেরও থাকতে পারে, রাইট? 0 to π/2, মনে করো এখানে cos টু দি পাওয়ার 7x dx থাকলো, ওকে? এবার এটার অ্যানসার লেখাটা শোনো। তাই সর্বপ্রথম কথা হচ্ছে সাইন এবং কজের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এমসিকিউ এর জন্য এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। সাইন অথবা কজের পাওয়ার কি হতে হবে? বিজোড়। লোয়ার লিমিট হতে হবে 0, আপার লিমিট হতে হবে π/2। কেবলমাত্র এইটার ক্ষেত্রে এই কনসেপ্টটা প্রযোজ্য, এবং এটা প্রচুর পরীক্ষায় আসে, এমসিকিউ এ প্রচুর আসে, প্রচুর। দেখো এটার অ্যানসার একবারে করব আমরা, একটু আগে যেটা করেছি বলার মিনিমাম 5 মিনিটের আগে করা উচিত, 5 মিনিটের আগে কিন্তু করা যাবে না। বাট ঢাকা ইউনিভার্সিটিতে এই অঙ্ক আসে, সময় পাবা তুমি 45 সেকেন্ড, ওকে? তাহলে এরকম একটা বুদ্ধি তোমার শিখতে হবে। নিয়মটা হচ্ছে এরকম, দেখো স্যার তুমি শিখে রাখো। তাহলে লোয়ার লিমিট এবং আপার লিমিট কি হতে হবে? লোয়ার লিমিট 0 আর আপার লিমিট এটা মাস্ট। সাইন এবং কজের পাওয়ার হতে হবে বিজোড়, ওকে? নিয়মটা হচ্ছে এই পাওয়ার থেকে মনে মনে 1 বিয়োগ করো, কত হয়? 4। তাহলে এখানে লিখো 4/5, ওকে? এখানে পাওয়ার কত আছে? 7। এর থেকে 1 মনে মনে কমিয়ে দাও, 6/7। তাহলে বুঝতে পারলাম ব্যাপারটা, যে আমার পাওয়ার যত থাকবে 1 কমিয়ে দিয়ে লবে লিখবো আর হরে ওটা লিখবো। লেখার পরে এইবারের কথাটা ইম্পর্টেন্ট, এবার যে কথাটা বলবো, খেলা তো শেষ হয়নি আমার, আসল খেলা শুরু। এবার খেলাটা হচ্ছে এরকম, এখানে কয়টা ডিজিট আছে? 2টা। এই 2টা ডিজিট থেকে 2 2 করে কমাবা 0 রাখ পর্যন্ত, 0 পর্যন্ত যাওয়া যাবে না, 2 2 করে কমাবা, 2 2 করে। 4 থেকে 2 কমালে 2 থেকে আবার 2 কমালে না, যাওয়া যাবে না। 5 থেকে 2 কমালে 3 থেকে 2 কমালে, এটাই অ্যানসার। উপরে দেখো 8, নিচে দেখো 15, এটাই অ্যানসার। কি বোঝা নাই ব্যাপারটা? তাহলে দেখো এখানে 5 ছিল, উপরে আমরা 4/5 লিখবো, লেখার পরে 2 2 করে কমাবো, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এখানে আসো। 6/7 বলো এবার। 6 থেকে 2 কমালে 4 থেকে 2 কমালে 2 থেকে 2 কমালে থামো, 7 থেকে 2 কমালে 5 থেকে 2 কমালে 3 থেকে 2 কমালে, এটাই অ্যানসার। যোগ বিয়োগ করো, এখানে তো যদি কাটাকাটি যোগ বিয়োগ করো, এখানে 3 থেকে 6, তার উপরে থাকবে 16/35, 16/35, উপরে 8/15। কি ক্লিয়ার? ওকে? তাহলে এই নিয়মটা কখন প্রযোজ্য? লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2, যদি সাইন এবং কজের পাওয়ার কি হয়? বিজোড় হয়। কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার কিনা? ওকে? কি ভাইজান ক্লিয়ার? কয়টা বাজে? ওরে আল্লাহ, সব মুস্তাক এই অ্যাডমিশন ব্যাচে একটু ইয়া দাও, মানে এই হচ্ছে নোটিশ দাও। 7:30 চার্জ নাই এমনিতেই। কি নোটিশ? 10টা। কালকে সকালে ক্লাস হবে ওদের, কালকে সকাল 10টায় ক্লাস হবে। বলো যে ভাইয়া ফার্স্ট ইয়ারের ক্লাসে আছে, মোবাইলের চার্জ শেষের দিকে, তোমাদের ক্লাস আগামীকাল সকাল 10টা, তাড়াতাড়ি দাও, ওরা আবার ঝামেলা করবে। কি ক্লিয়ার ভাইজান? কি কারো কোনো ভেজাল আছে বলো? কোনো ভেজাল নাই। ওকে? এবার আসো, তাহলে আজকের খেলাতে এখন আমি শুরুই করতে পারলাম না। তার মানে আমি কিন্তু তোমাদের ইতিমধ্যে আমি তোমাদেরকে যে 20টা অঙ্ক দিয়েছিলাম তার মধ্যে আমি 11 করে দিয়েছি, 12 করে দিয়েছি, 13 করে দিয়েছি, 14 করে দিয়েছি, 15 করে দিয়েছি, 13 দুইটা আছে, একটা বোনাস 13 আছে। ওকে? তার মানে 21টা প্রবলেম আছে। 14 করে দিয়েছি, 15 করে দিয়েছি, 16 করে দিয়েছি, 17 করে দিয়েছি, 18 করে দিয়েছি, 19 করে দিয়েছি, 20 করে দিয়েছি। তার মানে 11 থেকে 20 পর্যন্ত সবকটা অঙ্ক আমি আজকে তামা করে দিয়েছি। ওকে? সুতরাং তোমরা এই ক্লাস শেষে এই কটা অঙ্ক সুন্দর করে সলভ করে অবশ্যই পোস্ট করবে। এখনো ক্লাস শেষ হয়নি, আজকে আসল ক্লাসে আমি তো ঢুকেইনি। ওকে?
দেখো এবার আসল খেলা শুরু। অ্যাডমিশন বেস মস্তাক ত্রিকোণমিতি বেসে। জি হ্যাঁ লিখো ভাইয়া ফার্স্টের ক্লাসে আসছে মোবাইলের চার্জ শেষ হ্যাঁ মোবাইলের চার্জ শেষ হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে আসল ক্লাস, আজকের আসল ক্লাস। ওকে দেখো ভাইজান, এতক্ষণ থেকে আমরা দেখলাম যে x টু দি পাওয়ার n dx এইটার ইন্টিগ্রেশন যদি দেয় একবারে মনে করো তামা করে দিব, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, রাইট? এটা ছিল আমাদের আসল ক্লাস। ওকে এবার আসো নকল ক্লাসে যাই আমরা। না আসল ক্লাস এটা তো নকল ক্লাস। ওকে এবার অ্যাকচুয়াল ঘটনা যেটা বলতে চাচ্ছিলাম, আমাদেরকে আজকে যে জিনিসগুলো জানা দরকার, কিছু লগারিদমিক ফাংশনের কিছু বৈশিষ্ট্য জানা দরকার। লগারিদমিক কিছু ফাংশনের যেমন দেখো, সর্বপ্রথম আগে বলি লগ বেসে যদি a থাকে, এখানে যদি b থাকে, এটা ইকুয়াল টু লেখা যায় ln b ডিভাইডেড বাই ln a। এটা আগে মাথায় না। ওকে ln b ডিভাইডেড বাই ln a, এটা হচ্ছে এক নম্বর কথা। এই জিনিসটা অনেক আগে আমি দেখিয়েছি, এটা এর জন্য আজকে ব্যাখ্যাটা টানবো না। যে আমি এভাবে মনে রাখি, উপরের টার লন উপরে, নিচের টার লন নিচে, এভাবে মনে রাখি। উপরে যেটা আছে তার লন উপরে, নিচে যেটা আছে তার লন নিচে। ওকে ওকে আমি এটাও তোমাদেরকে শিখাইছিলাম e টু দি পাওয়ার ln x ইকুয়াল টু বাই x, এটাকে বলা হয় উড়ানি ফাংশন। যারা আমার কাছে অনেক আগে থেকে পড়ে তারা এটা জানে যে e টু দি পাওয়ার ln হচ্ছে উড়ানি ফাংশন, উড়ে যায় x থাকে, রাইট? নট অনলি দ্যাট, যদি এরকম হয় a টু দি পাওয়ার log এর বেস a থাকলে x, দ্যাট ইজ কল্ড উড়ানি ফাংশন। এটা x e টু দি পাওয়ার ln মানে হ্যাঁ e টু দি পাওয়ার ln মানে কিন্তু e টু দি পাওয়ার log এর বেস e রে পাগলারা। এই যে দেখো এটাও যা এটাও তা, যদি এটা একই হয় তখন এই অংশটুকু উড়ানি হয়ে যায়, উড়ে যায়। উড়ে গিয়ে কি থাকে? x থাকবে, সেটাই আমি লিখেছি। ওকে আমি যদি এখানে 5 টু দি পাওয়ার log বেস এর 5 দিয়ে এখানে x দেই, দিস এখানে কি হবে? দিস ইজ উড়ানি ফাংশন। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার? ওকে এখনো খেলা শেষ হয়নি। তাহলে এটা একটা লগারিদমিক ফাংশনের বৈশিষ্ট্য, এটা আরেকটা বৈশিষ্ট্য উড়ানি ফাংশন। ওকে এবারে আর আসো, এক্সেলেন্ট একটা ঘটনা আছে, সেই ঘটনাটা বলে রাখি। এইটা a টু দি পাওয়ার ln b ইকুয়াল টু b টু দি পাওয়ার ln a। ওয়াও, অসাধারণ একটা লগারিদমিক ফাংশনের বৈশিষ্ট্য এটা। a টু দি পাওয়ার ln b ইকুয়াল টু a টু দি পাওয়ার ln a, অসাধারণ একটা ঘটনা। কি হয়েছে দেখো, a গেছে b এর কাছে, b এসেছে a এর কাছে। দেখো b এসেছে a এর কাছে, আবার a গেছে b এর কাছে। আর এটার প্রমাণ শিখতে হবে। আমি যদি বলি প্রমাণ করো যে এটা, শিখেছো এটা কোনদিন? শিখে নাই, শিখতে হবে। বলে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এটা তো ফাংশনে করা নেই। কোনটা? এটা না এটা তো লাগেনি, আমরা এখন লেকচার করাচ্ছি। ওকে দেখো এটা করাতে চাই না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে এখন বলি যে লেফট সাইড ইকুয়াল টু বলো a টু দি পাওয়ার ln b। ওকে কি ক্লিয়ার? এই জিনিসটাকে আমি লিখতে চাই a টু দি পাওয়ার ln b ডিভাইডেড বাই ln a, পাওয়ার লিখো ln a। কি বুঝলা? আবার একটু মিশাই, হ্যাঁ মিশাই একটু বড় করে লিখি, তা তোমাদের জন্য সুবিধা হবে। এটা কিন্তু পাওয়ার, এর পাওয়ার ln b। ওকে ওকে অন্য কলমে this equal to a to the power ln b divided by ln a। এইটার উপরে আবার পাওয়ার ln a। আমরা জানি পাওয়ারের বাইরে গুণ হয়, x to the power 2 এর উপরে পাওয়ার যদি 3 দিই, এটা ইকুয়াল টু x to the
পাওয়ার 2 ইনটু 3 হয় না পাগলা না? হ্যাঁ, তাহলে আমি ln a আর এই ln a যদি গুণ করে দিই এটা কাটি যাবে। এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি বলো যে ln b বাই ln a মানে কি লেখা যায়? log a with b log b টু দি বেস a। তাহলে আমি এই জিনিসটাকে লিখতে পারি a টু দি পাওয়ার log b টু দি বেস a, পাওয়ার এখানে কি হবে ln a। ক্লিয়ার? আমি তোমাদের একটু আগে শিখালাম 5 টু দি পাওয়ার log এর বেস 5, এখানে যদি x থাকে দিস ইজ কল্ড উড়ানি ফাংশন, উড়ে যায়, বাকি থাকে x তাহলে থাকে x। তাহলে বলো এইটুকু উড়ানি ফাংশন, a টু দি পাওয়ার log এর বেস ই আছে উড়ানি ফাংশন, তাহলে কি থাকলো এখানে? তাহলে b টু দি পাওয়ার কি থাকলো ln a, অতএব a টু দি পাওয়ার ln b ইকুয়াল টু b টু দি পাওয়ার ln a। প্রমাণিত। কি ক্লিয়ার? কি বুঝতে পারলেন মাস্টার? কি বুঝতে পারলা? এ ভাইজান কই তোমরা? কি ক্লিয়ার বলো? তাহলে a টু দি পাওয়ার ln b ইকুয়াল টু b টু দি পাওয়ার ln a। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে অঙ্কটা দিয়েছিলাম ভাইজান 9 নম্বর অঙ্কে, 9 নম্বর যে অঙ্কটা দিয়েছিলাম খেয়াল করো, 9 নম্বর অঙ্কটা অনেকে করতে পারতো না, বাটন খুলে যেত কিন্তু। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রদত্ত অঙ্কের 9 নম্বর অঙ্কটা দিয়েছিলাম 5 টু দি পাওয়ার ln x ইনটু dx। এবারে নিজেকে প্রশ্ন করবা তোমরা। ওকে এরকম ভাবে যে আমার কি কি জানা আছে? আমার জানা আছে dx থাকলে x এর পাওয়ার যদি ধ্রুবক থাকে তাহলে এর ইন্টিগ্রেশন আমি পারি, আবার dx থাকলে ধ্রুবক টু দি পাওয়ার x থাকলেও তার ইন্টিগ্রেশন পারি। রাইট? বলো ধ্রুবক টু দি পাওয়ার x থাকতে হতো, এটার ইন্টিগ্রেশনের সূত্র আমি কতদিন করাইছি? a টু দি পাওয়ার x বাই ln a প্লাস c। কি করাইনি? তার d এর পরে x থাকলে x এর পাওয়ার n হলে তার ইন্টিগ্রেশন পারি, d এর পরে x থাকলে ধ্রুবকের উপর পাওয়ার x থাকতে হবে, ধ্রুবকের উপর পাওয়ার x থাকতে হবে। এখানে কি ধ্রুবকের উপর পাওয়ার x আছে? 27। রাইট? তাহলে দুইটা ঘটনাই আমি অঙ্ক পারি, x এর উপরে ধ্রুবক থাকতে হবে অথবা ধ্রুবকের উপর পাওয়ার x থাকতে হবে। এবার আমরা এখানে ধ্রুবকের উপরে কি পাওয়ার x, কিন্তু একটু আগে আমরা শিখেছিলাম a টু দি পাওয়ার ln b ইকুয়াল টু b টু দি পাওয়ার ln a, শিখে নাই? তাহলে আমি এটা লিখতে পারি না যে এই 5 টা x এর কাছে যাবে, x টা 5 এর কাছে আসবে, তাহলে এখানে x টু দি পাওয়ার ln 5 ইনটু dx কি লিখতে পারবো না? এখানে সাইডে নোট দিয়ে দিবা, যেহেতু a টু দি পাওয়ার ln b ইকুয়াল টু b টু দি পাওয়ার ln a। স্যার বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। রাইট? স্যার যদি এটা বুঝতে না পারে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। a টু দি পাওয়ার ln b ইকুয়াল টু b টু দি পাওয়ার ln a। তোমাকে ফিল করতে হবে যে আমি ইন্টিগ্রেশনের কোন আদর্শ পুরুষকে মানবো আমি। রাইট? হয় আমাকে এটাকে মানতে হবে, x টু দি পাওয়ার ধ্রুবককে মানতে হবে, নয়তো বা ধ্রুবক টু দি পাওয়ার x কে মানতে হবে, ধ্রুবক টু দি পাওয়ার x থাকতে হবে অনলি। কি ঠিক কেন অবস্থা বলে? এবার তাহলে আমি এই অনুযায়ী a টু দি পাওয়ার ln b কে কি লিখেছি? b কে নিয়ে আসছি এর কাছে, আর a কে নিয়ে গেছি b এর কাছে। এ ভাইজান বলো তো x এর উপরে পাওয়ার যেটা, এই পাওয়ারটা একটা ধ্রুবক, x এর উপরে পাওয়ার ধ্রুবক, তাহলে পাওয়ার একটা বাড়বে সেই পাওয়ার দ্বারা, so this equal to x to the power একটা বাড়বে ln 5 plus 1 divided by ওই পাওয়ার দ্বারা ভাগ হবে ln 5 plus 1 plus c। ইহাই অ্যানসার। কি ক্লিয়ার? বলো কোনো ভেজাল আছে কিনা? x এর উপর পাওয়ার n দিয়ে ওই অঙ্কই আছে না? কত সহজ একটা অঙ্ক দিয়েছিলাম, অথচ এই অঙ্ক কিন্তু কেউ মাথায় নিয়ে আসতে পারে না। এই অঙ্ক বই নাই তোমাদের, দেখো। ঠিক? ওকে ও ভাইজান কি ক্লিয়ার?
কি ক্লিয়ার? কি বলছে? আমার গ্লুকোজ শেষ মানে কি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি ক্লিয়ার? কিউট में ওকে ভাই ln x কে x মনে করলে কি হতো? ওরে সাদা হোসেন ln x কে x যদি মনে করতা তার ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে থাকতে হতো, জি রাইট? তাহলে এর উপরে পাওয়ার ln x তো লিনিয়ার ফাংশন না, তার লিনিয়ার ফাংশন যদি না হয় তার ln x কে যদি তুমি t ধরতা তাহলে ওর ডিফারেন্সিয়েশন 1/x ওই অঙ্কে থাকতে হতো জি কি, ঠিক কিনা বলো? যদি আমার এটা থাকতো, যেমন দেখো এটা থাকতো, সাদা যেটা বলছে যে ভাই 5 টু দি পাওয়ার এখানে ln x আছে, এখানে একটা 1/x আছে ইনটু dx আছে, ওকে নো প্রবলেম। এবার তুমি ln x ইকুয়াল টু t ধরে করো, কারণ এর ডিফারেন্সিয়েশন এই অঙ্কে আছে। ওকে, তাহলে ধরি ln x ইকুয়াল টু t, বলো ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1x 1/x, যে পাশে x থাকে সে পাশে, dx যে পাশে t থাকে সে পাশে dt বলো 1/x dx এর মান কি বসাতে পারবা? So this can be integration 5 to the power t into dt। এটা কি এই আসল পুরুষের সাথে মিলে যায় না যে a to the power x dx, d এর পরে x থাকলে, ধ্রুবকের উপরে পাওয়ার x থাকলে এটার ইন্টিগ্রেশন হয় a to the power x by ln t, কি এটা হতো না প্লাস c। তাহলে এটার অ্যানসার হবে 5 to the power t divided by ln 5 plus c এটা হতো না? বলো মিথ্যা কথা বলছি আমি? তখন এটা করতে পারতা, ln x কে তুমি x ধরতে পারবা না এখানে। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? ও ভাইজান কি ক্লিয়ার কিনা? কোনো ভেজাল আছে এখানে? এবার আসো, তাহলে একটা তথ্য আমরা শিখলাম যে a টু দি পাওয়ার ln b ইকুয়াল টু b টু দি পাওয়ার ln a। এবার আরো একটা তথ্য আছে আমাদের, সেটা হচ্ছে এরকম। আমি আরেকটা অঙ্ক দিয়েছিলাম 10 নম্বরে, 10 নম্বরে একটা প্রবলেম দিয়েছিলাম। 10 নম্বর অঙ্কটা বলো তো মাস্টার। ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার log 2 টু দি পাওয়ার বলো to the power log log, এখানে বেজে 4 এখানে x, তাই না? জি dx এই অঙ্ক দিয়েছিলাম, বাটাম খোলা অঙ্ক এটা। এটাকে আমরা বলবো বাটাম খোলা অঙ্ক, বাটাম খোলা প্রবলেম। ঠিক আছে, হুট করে যে কাউকে দিবা তো বাটাম খুলে যাবে তার, হ্যাঁ, কারণ এখানে না আছে 2 টু দি পাওয়ার x, না আছে x টু দি পাওয়ার ধ্রুবক, না আছে কোনো কিছু। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমাদের চিন্তা যে এইটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন বলো 2 টু দি পাওয়ার এই log x বাই 4 কে কি আমরা লিখতে পারি ln x বাই ln 4 ln 4 কি লিখতে পারি ইনটু এখানে dx আছে। কি ক্লিয়ার হইছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্সেলেন্ট একটা ফর্মুলা 2 টু দি পাওয়ার ln x ডিভাইডেড বাই 2 ln 2, কারণ ln 4 কে লেখা যায় ln 2 স্কয়ার। আমরা জানি লগারিদমিক ফাংশনের বৈশিষ্ট্য এই পাওয়ারটা কিভাবে যেন সামনে আসে, 2 ln 2 লিখতে পারি না? কি পারি? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনটু dx। ওকে, this equal to integration 2 to the power, এখানে কত আছে বলো তো ln x বাই ln 2, এই পুরাটার উপরে পাওয়ার হাফ দাও। আমরা তো জানি এই পাওয়ার এর পাওয়ার গুণ হয়, হাফ ইনটু এটা আছে কিনা বলো? জি হ্যাঁ, হাফ ইনটু এটা আছে কিনা? হাফটাকে পাওয়ার করে নিয়ে গেলাম, কারণ আমরা জানি x টু দি পাওয়ার k এর উপরে যদি হাফ দিতাম তাহলে এটা ইকুয়াল টু x টু দি পাওয়ার হাফ k লিখতাম না তোমরা? কি লিখতাম না বলো? পাওয়ারে পাওয়ারে গুণ হয়। ওরে পাগলারা, একটু আগে আমরা শিখাইছি, একটু খেয়াল করো তোমরা, একটু প্লিজ খেয়াল করে দেখো। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার, এই পাগলারা ln x বাই ln 2,
এটাকে বলতে পারি আমরা log বেস 2 এখানে x লিখতে পারি কিনা বলো? এর উপরে পাওয়ার কত? হাফ ইনটু dx। এবার তোমরা বলো 2 এর উপরে পাওয়ার log এর 2 বেস আছে, তাহলে এটাকে পুরানি ফাংশন বলা যায়, উড়ে যায়, তাহলে কি থাকবে শুধু x। সো দিস ইকুয়াল টু x টু দি পাওয়ার হাফ ইনটু dx। এই অঙ্ক বলে পারবে না ছেলেমেয়েরা, দেখো তো x টু দি পাওয়ার n এর সূত্র বলো। এটা কি উড়ানি ফাংশন না? উড়ে যায়, উড়ে গিয়ে কি থাকবে এখানে? x এর উপরে পাওয়ার কত? হাফ। x এর পাওয়ার যদি n থাকতো তাহলে তার ইন্টিগ্রেশন আমরা পারতাম। জি x এর পাওয়ার n আছে না? তাহলে এর आंसर কি হবে? x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস c, এটাই आंसर। কি ক্লিয়ার? বলো বলো ভাইজান, কোনো সমস্যা? কোনো ভেজাল আছে এখানে? কোনো ভেজাল আছে? চোখা অঙ্ক না, আমরা কিন্তু আজকে x টু দি পাওয়ার n এর ওই সূত্র দিয়ে অঙ্ক করতেছি, আর বাইরে কিন্তু যাইনি। x টু দি পাওয়ার n এর বাইরে কিন্তু যাইনি, কি গেছি বলো? x টু দি পাওয়ার n এর বাইরে কি গেছি বলো? x টু দি পাওয়ার n এর বাইরে আমরা এখনো যাইনি। ওকে, এবার আসো আসল অঙ্ক আমরা এখনো শুরু করিনি। কি হয়েছে? প্রিয়া মন্ডল ক্লাস, তুই ক্লাস থেকে নিশ্চিত পালাইছিস, আমি শিওর। কি কোনো ভেজাল আছে বলো? বুঝি নাই একটু, আবার বলেন ভাইয়া। সামিউল ইসলাম শফিক কোন জায়গাতে বোঝা নাই ভাইয়া, একটু বলো প্লিজ। ঠিক আছে, হয়েছে? একটু বলো তোমরা কোথায় বোঝনি সেটা বলো। এই অঙ্কগুলো তো কালকে রাত্রে লিখেছিলে ভাই, আমি তো আগানি শুনতেছি। বাহ ভাই, উড়ানি ফাংশনকে মালিঙ্গাকে উড়িয়ে দেওয়া যায় এমন একটা ট্রিক্স দেন। আচ্ছা, এবার আসো এবার আমরা এই x টু দি পাওয়ার n এর ব্যবহারের আরেকটা অঙ্ক করব। অঙ্কটা হচ্ছে এইরকম যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস b প্লাস রুট ওভার x প্লাস c, এই আকৃতি এই আকৃতির প্রবলেম আমরা সলভ করব। ওকে, দেখো এখানে কিন্তু আমি একটা আদর্শ রূপ লিখেছি, তোমাকে বুঝতে হবে। ওকে, এই আদর্শ রূপের বৈশিষ্ট্য হচ্ছে হরে রুটের ভিতরে দুইটা রুট আছে, দেখো দুইটা রুটের ভিতরেই কিন্তু x এর সহগ অভিন্ন, বাট ধ্রুবক পদ দুটো আলাদা, রাইট? আচ্ছা, এইটা করার আগে তোমাকে কি কি জ্ঞান অর্জন করতে হবে, রাইট? সর্বপ্রথম জ্ঞান হচ্ছে ইন্টিগ্রেশন ax প্লাস b হোল টু দি পাওয়ার n, এইটার ইন্টিগ্রেশন জানা থাকতে হবে, রাইট? এই আকৃতির অঙ্ক তোমাকে করতে হলে এইটার ইন্টিগ্রেশন জানা থাকতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে d এর পরে x থাকলে x এর উপরে পাওয়ার ধ্রুবক থাকতে হয়, রাইট? d এর পরে x থাকলে x এর উপরে পাওয়ার ধ্রুবক থাকতে হয়। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটা তো x না, এটা একটা লিনিয়ার ফাংশন। আমি গতদিন বলেছিলাম লিনিয়ার ফাংশনকে x বলা যাবে, গতদিন বলেছিলাম লিনিয়ার ফাংশনকে, লিনিয়ার ফাংশন মানে সরলরৈখিক ফাংশন। সরলরেখা মানে y mx c, তাহলে mx c এর মতো দেখতে কিনা, সুতরাং এটাকে x বলা যাবে। তাহলে মনে করো x টু দি পাওয়ার n আছে, ওকে? তাহলে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। কাকে x বলেছে? x plus b কে। তাহলে x প্লাস b এর কাপফারা হয় a, সেটা ভাগ হয় ইন্টিগ্রেশনে। গতদিন আমি বলেছি ডিফারেন্সিয়েশনে গুণ হতো কাপফারাটা, আর ইন্টিগ্রেশনে ভাগ হবে। কি ক্লিয়ার? এবার দেখো আবার বলছি, তাহলে এটাকে x বিবেচনা করা যাবে লিনিয়ার ফাংশনকে। তাহলে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n
তাহলে পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। বাট এটাকে ভুল বলেছি, যাকে ভুল বলেছি তাকে কাপ ফাড়া অর্থাৎ পুনরায় ডিফারেন্সিয়েশন করলে আসে a, ডিফারেন্সিয়েশনে কাপ ফাড়া গুণ হতো, ইন্টিগ্রেশনে ভাগ হবে, বিকজ ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। কি ক্লিয়ার? সুতরাং ডিফারেন্সিয়েশনে কাপ ফাড়া দিয়ে যেটা গুণ করতে হতো সেটা ভাগ করতে হবে, প্লাস সি। কি ক্লিয়ার? এখন যদি আমি তোমাকে এই ধরনের একটা অঙ্ক দেই 2x 3 অল টু দি পাওয়ার হাফ ইনটু dx, এই অঙ্কটা করো, পারবা না? এটাকে x বিবেচনা করা যাবে কিনা? সুতরাং এইটার ক্ষেত্রে 2x 3 পাওয়ার একটা বাড়বে, হাফ প্লাস 1 ডিভাইডেড বাই সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, রাইট? কাকে x বলেছো তুমি? 2x 3 কাপ ফাড়া কত? সেটা কি হবে? প্লাস c। এটাই आंसर। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই টাইপের অঙ্কগুলো করতে চাই, ঠিক? যদি এটা নিচে না থাকে উপরে থাকতো খুব মজা করে অঙ্কটা পারতাম। এটা যদি নিচে না থাকে জাস্ট উপরে থাকতো, কারণ dx বাই x এর ইন্টিগ্রেশন করা যায়। তোমরা দেখেছো কতদিন 1 বাই x ইনটু dx, এটার ইন্টিগ্রেশন ln x, আর dx বাই x থাকতে হয়। তো এটা তো x না, গোটাটা তো x না, সুতরাং তুমি কিভাবে লিখতে পারবে, তাই কিনা? সুতরাং এই জিনিসটাকে আমি উপরে তুলে নিব, এটাকে উপরে তুলে নিতে হবে, নিচে x এর কোনো টার্ম রাখা যাবে না, এর অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে এই আকৃতির যত অঙ্ক আছে লিখে রাখো, লব এবং হরকে, লব ও হরকে হরের অনুবন্ধী রাশি দ্বারা, অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে, গুণ করতে হবে, রাইট? লব এবং হরকে হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে। কি ক্লিয়ার? তারপরে অঙ্ক একবার টানাটানা হয়ে যাবে। দেখো একটা অঙ্ক করতেছি, 8 নম্বর অঙ্ক করতেছি। 8 নম্বর অঙ্কটা বলো মুস্তাক। তোমাদেরকে গতদিন যে অঙ্কগুলো দিয়েছিলাম তার 8 নম্বর অঙ্ক করতেছি। dx divided by dx ডিভাইড বাই রুট ওভার কত? 2x plus 3 2x প্লাস 3 plus প্লাস root over রুট ওভার 2x minus 5 2x মাইনাস 5 5। ভেরি গুড, এটা করতেছি, রাইট? বলো, আমি যে আদর্শ অঙ্কটা নিয়েছিলাম তার বৈশিষ্ট্য ছিল হরে দুটো রুট থাকবে, রুটের ভিতরে x এর সহগ দুটো অভিন্ন হবে, ধ্রুবক দুটো আলাদা হলে কোনো সমস্যা নেই। কি ক্লিয়ার? ধ্রুবক দুটো কি হতে হবে? আলাদা হতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম কাজ, এর অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করলে প্রতিবন্ধীরা এই অঙ্ক পারবে। যদি অনুবন্ধী রাশি দ্বারা গুণ করি তাহলে এর অনুবন্ধী কি? এটা প্লাস এটা না হয়ে এটা মাইনাস হবে, রাইট? তাহলে এর অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে যদি গুণ করি তাহলে রুট ওভার 2x প্লাস 3 মাইনাস রুট ওভার 2x মাইনাস 5, ওকে, ইনটু dx ডিভাইডেড বাই root over 2x plus 3 plus root over 2x minus 5 into root over 2x plus 3 minus root over 2x minus 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো কোনো সমস্যা আছে? বলো এই অনুবন্ধী, এটার অনুবন্ধী, অনুবন্ধী মানে ক্লাসে থাকে শুধু, বলো এই অঙ্ক প্রতিবন্ধীরা পারবে না। তাহলে এর অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, উপরে থাকলো তাহলে রুট ওভার 2x প্লাস 3 মাইনাস রুট ওভার 2x মাইনাস 5 ইনটু dx ডিভাইডেড বাই, বলো তো, a প্লাস b ইনটু a মাইনাস b, কিসের সূত্র? a স্কয়ার মাইনাস, তাহলে a স্কয়ার মানে 2x প্লাস 3 মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে 2x plus 5 মাইনাস 5। কি ক্লিয়ার? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো, তোমরাই বলো, আমি বললে তো দোষ হয় যে এইখানে 2x আর 2x একবার চটকে যাবে, নিচে থাকবে তাহলে 8, তো 1/8 টা বাইরে নিয়ে আসলাম, কি বলো? 1/8 থাকছে না, 1/8 বাইরে, তাহলে এখানে কি থাকলো বলো তো তোমার ব্র্যাকেটের ভিতরে? 2x plus 3 রুট না এর উপরে হাফ, ঠিক না, মাইনাস 2x minus 5 এর উপরে হাফ,
এইবারে বলো তো আমরা কি সেই আদর্শ অঙ্কে গেছি যেখানে d এর পরে x আছে x টু দি পাওয়ার n আছে কি ঠিক না this equal to 1/8 into বলো না x চিন্তা করা যাবে কি না এটা লিনিয়ার ফাংশনকে x বিবেচনা করা যায় সুতরাং x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি পাওয়ার একটা বাড়বে সেই পাওয়ার একবার করলাম হ্যাঁ 3/2 একবার করলাম কিছু মনে করলাম ডিভাইডেড বাই ওই পাওয়ার দ্বারা ভাগ হবে ইনটু বলো কাকে x বলেছিলাম 2x plus 3 2x 3 কাপ করা কত সেটা কিনা নিচে ভাগ হবে ওকে মাইনাস এবার এটার ক্ষেত্রে 2x 5 এর পাওয়ার একটা বাড়বে সেই পাওয়ার দ্বারা ভাগ হবে ইনটু একটা ধ্রুবক গুণ হবে এখানে সেটা কত হবে ডিফারেন্সিয়েশন করলে 2 প্লাস c এটাই অ্যানসার বলো কোনো সমস্যা আছে সিটে দুটো কি ক্লিয়ার হয়ে যান কি ক্লিয়ার বলো কোনো ভেজাল আছে কোনো ভেজাল তো হওয়ার কথা না যারা ছুটির আশা করতেছে না তাদের জন্য কেয়া কসমেটিকের পক্ষ থেকে একটি কসকো সাবান একটি পরিবেশ বান্ধব গাছ আব্দুল্লাহ নোমান তোমার কমেন্টের প্রতি আরো সুনজর দেওয়া উচিত নইলে কিন্তু কানের উপর দিব নেই ওকে কি ক্লিয়ার তাহলে তোমাদের 8 নম্বর অঙ্ক করে দিলাম আমি 7 নম্বর অঙ্ক করে দিলাম ওকে 8 নম্বর আর 7 নম্বর করে দিয়েছি তোমরা যদি বিশ্বাস না করো আমি 4 নম্বর অঙ্কটাও করে দিয়েছি ঠিক আছে 4 নম্বরও করে দিয়েছি 7 নম্বরও করে দিয়েছি বাকিগুলো নিজেরা কমপ্লিট করবা অর্থাৎ হরের x এর রাশিগুলোকে কাটার চেষ্টা করবা অথবা ভাগ করে লিখে দেখবা x টু দি পাওয়ার n এর সাহায্যেই এই ইন্টিগ্রেশন গুলো হবে এমন কঠিন অঙ্ক দেওয়া হয়নি যে x টু দি পাওয়ার n এর সাহায্য ছাড়া অঙ্ক করতে হবে কি ক্লিয়ার লাস্টের আগের লাইনটা আরেকবার বলবো মানে এইটার আগের লাইন আরে ভাই 2x আর 2x তো কাটি একবারে কুচি হয়ে যায় 3 মাইনাস প্লাস 8 হয় এই 1/8 কে বাইরে নিয়েছি এইটার উপরে রুট মানে পাওয়ার হাফ মাইনাস এটার উপরে রুট মানে পাওয়ার হাফ এইটুকু লিখেছি কি ক্লিয়ার ভাইজান তাহলে বাকি অঙ্কগুলো আজকেই কিন্তু তোমরা গ্রুপে পোস্ট দিবা সবাই ওকে সবকটা অঙ্ক এখানে টোটাল 21টা অঙ্ক আছে 20 নম্বর পর্যন্ত বাট 13 নম্বরটা ছিল একটা বোনাস প্রবলেম ওকে সুতরাং তোমরা ওইটা পুনরায় সলভ করে আবার তোমরা এই পুরো প্রশ্নটা মানে পুরো সলভ করে এই গ্রুপে রিকোয়েস্ট দিবা ঠিক আছে ততক্ষণ ভালো থেকো আগামী দিন আরো মজার জিনিস তোমাদের জন্য অপেক্ষা করতেছে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো শুভকামনা সবার জন্য খোদা হাফেজ আসসালামু আলাইকুম